ওকে। সো আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ধারাবাহিক বেসিক ফ্রিল্যান্সিং ভিডিওতে। এবং আজকে চতুর্থ পর্ব, এবং আজকের পর্বে আমরা প্র্যাকটিক্যাল কিছু কাজের মাধ্যমে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আরো একটু নিবিড়ভাবে আপন করার চেষ্টা করব। আপনাদের বরাবরের মতো আপনাদের হোস্ট, দোস্ত এবং কাছের মানুষ চেষ্টা করছে আপনাদের কিছু শেখানোর, জানানোর, বোঝানোর। আমি যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে ততটুকু থেকে আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কিংবা কোথাও যদি কোনো সংশোধনীয় থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি অবশ্যই নিজেকে পরিমার্জন করতে ভালোবাসি। এবং আপনারাও চেষ্টা করবেন যেগুলো আপনারা জানেন না, যেগুলো আপনারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেন নাই, সেগুলো অ্যাপ্লাই করতে, এবং প্র্যাকটিক্যালের বিকল্প নেই এই বিষয়টা মাথায় রাখতে। কারণ আপনারা অনেকেই হয়তোবা ভালো ভালো ক্লাস করেছেন কিংবা অনেক কিছু বুঝেছেন, বাট প্র্যাকটিক্যাল করতেছেন না, হয়তোবা চর্চা করার সময় পাচ্ছেন না, বিভিন্ন ইস্যুতে আপনি এক্সকিউজ করছেন। তখন হচ্ছে কি যে আপনি আস্তে আস্তে এই যে যে ধারাটা আপনি অ্যাপ্লাই করেন, মানে আপনার জীবনে নিয়ে আসতে যাচ্ছেন, সেই ধারা থেকে আপনি অনেক দূরে চলে যাচ্ছেন। তাতে করে হচ্ছে কি, যেগুলো নট নেসেসারি, মানে যেগুলো নেসেসারি না কিংবা ভেরি মাচ ইম্পর্টেন্ট না, সেগুলো কিন্তু আপনার লাইফে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তাতে করে হচ্ছে কি যে আপনি সময়, শ্রম সবই দিচ্ছেন, কিন্তু পারিশ্রমিক কিংবা শ্রমের যে মূল্যটা সেটা কম পাচ্ছেন। তো আজকে থেকে যদি আপনি প্রতিজ্ঞা করেন যে না ঠিক আছে, আমি সঠিক ওয়েতে স্মার্টলি কাজ করব, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তা রয়েছে, যেমনটি আপনি এখন ক্লাসে যেটা আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, লাস্ট ওয়ার্ড কি ছিল? আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়েছি। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল 4-5 সেকেন্ড। আচ্ছা, ওকে, নো প্রবলেম, কিছুই ছিল না। ঠিক আছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, ভাই মাউথ হয়ে গেছে। চাপ লাগছে। মিউট হয়ে গেছে। Okay. ধন্যবাদ আজাদ ভাই আমাকে কারেকশন করার জন্য। আর ওইটা মিউট। আর আমরা অনেক শব্দগুলো আমরা ভুল বলি, এইগুলো আমাদের কারেকশন করানো উচিত। আমরা অনেকেই ধরি না, সেজন্য ভুলগুলো কারেকশন হয় না। যেমন মিউট, আর একটা আছে পজ। পজ মানে অনেকে পুশ বলে, ওটা হয় পজ। এরকম কিছু কিছু শব্দ আছে, এটা কারেকশন করে নেওয়া উচিত। যাই হোক, আমি ছিলাম প্রশিক্ষণে, আমি ছিলাম বাস্তবে, আমি ছিলাম প্র্যাকটিক্যালি আর কি। তো প্র্যাকটিক্যাল কিভাবে করবেন, কিভাবে আপনি আগাবেন, এই প্রশ্নের উত্তরই আজকে কিন্তু গোটা ক্লাস জুড়ে 2 ঘন্টা জুড়ে আমি দেওয়ার চেষ্টা করব। আমাকে আপনারা প্রশ্ন করবেন, ক্লাসের মধ্যে থামিয়ে জানার চেষ্টা করবেন। তাতে করে আপনি ভালো করে বুঝতে পারবেন আমি একটানা 2 ঘন্টা না 5 ঘন্টা কথা বলতে পারি, সেটার অ্যাবিলিটি আমার আছে, সেটা আপনারা জানেন যে আমি একটানা ক্লাস নিতে পারছি, আমি একটানা কথা বলতে পারছি। নো প্রবলেম, এটা আমার জন্য কোনো সমস্যা না। কিন্তু আমি বা আমার মন্ত্রমুগ্ধের মতো আপনি শুধু কথা শুনেই যাচ্ছেন, বাট কথাটা বোঝার চেষ্টা করতেছেন না গানের মতো, তাইলে হবে না। আমাকে থামাতে হবে যে স্যার কিংবা ভাইয়া, ওইটা তো বললেন, ওই জিনিসটা কি, এটা আমাকে একটু জানান। এইভাবে আমাকে একটু ইন্টারাপ্ট করবেন, বলবেন, তখন আমি ওইটাকে অবশ্যই গুছিয়ে বলবো, আমি যতই বিরক্ত হই না কেন। তো যাই হোক, প্র্যাকটিক্যাল বিষয়টা হলো আপনার, খুবই সংক্ষিপ্তভাবে বলি, সেটা হলো যে ভাইয়া আমি অমুক করতে চাই, তমুক করতে চাই, এইটা আমার ভালো লাগতেছে না, ওইটা ভালো লাগতেছে, কিংবা 2 দিন পরে আপনার কাছে মনে হইতেছে যে না ওইটা করলে মনে হয় ভালোই হইতো। তো এই যে কনফিউজিং, এই কনফিউজিং ছেড়ে এমন কোন রাস্তা ধরলে কি হয় না, যে রাস্তায় হাঁটলে হাসপাতাল, থানা, স্কুল, কলেজ, সকল প্রতিষ্ঠান পাওয়া যায়। মানে ব্যাপারটা এরকম যে আপনি ঢাকায় গেছেন, সকল কিছু ওখানে পাবেন আপনি, কিন্তু আপনার গ্রামে অনেক কিছু পাবেন না। তো সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আজকে আমি এমন একটা রাস্তা আপনাদের দেখাবো, যে রাস্তায় হাঁটলে আপনার সকল কিছুই অল্প অল্প হলেও প্র্যাকটিক্যাল লাইফে শেখা হয়ে যাবে, এবং এটার বিনিময়ে আপনার আর্নিংও হবে। তার মানে এমন একটা রাস্তা, এমন একটা কাজ, যে কাজটা আপনি করলে সকল কিছুই মোটামুটি জানা হবে আপনার। এখন সেই কাজটা করতে গিয়ে আপনি পরবর্তী সময় আফটার 1 ইয়ার্স 2 ইয়ার্স, যখন আপনি মোটামুটি অভিজ্ঞ হয়ে গিয়েছেন কিংবা মোটামুটি আর্নিং করছেন, তখন আপনি স্পেসিফিক কোনো কাজে আপনি নিযুক্ত হয়ে গেলেন যে আমি এটাই ভালো করে করব আর কি। তো সেই জন্য আপনাদের এমন একটা কোর্সে নিয়ে যেতে চাচ্ছি আমি, যাতে করে একটাই রাস্তা,
যে রাস্তায় হাঁটলে আপনার একাধারে আপনি একটা ল্যান্ডিং পেজ কিংবা ওয়েব ডিজাইনের কথা বলছি, আপনি কোথায় যাবেন? গ্রাফিক ডিজাইন করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, আপনি একজন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন, আপনি ডাটা এন্ট্রি করবেন, সকল কাজে আপনার ওয়েবসাইটের দরকার আছে। কারণ ওয়েবসাইট নিয়েই আপনাকে কাজ করতে হবে। কোন সাইটে যাইতে হবে, কোথায় থেকে ডাটা কালেক্ট করতে হবে, কোন সাইটের ডিজাইন কেমন হবে, কোন সাইটের মার্কেটিং কেমন ভাবে করতে হবে, দেখেন সবটার সাথে জড়িত আছে ওয়েবসাইট। আচ্ছা, ভালো কথা, আপনি একটা ল্যান্ডিং পেজ যদি তৈরি করতে পারেন, যে ওয়েবসাইটটা কি এইটা আপনাকে আর কেউ মানে হারাইতে পারবে না। আপনি যে কোনো ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। আপনি কি কি পারবেন এই কোর্স শেষে সেইটা আমি আপনাদের আগে জানাই ফেলি, তারপরে আমি দেখাতে শুরু করছি। আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন, বেসিক যে ওয়েবসাইট গুলো থাকে অমুক যদুমধু.com, এগুলো আপনি পারবেন, বানাইতে পারবেন, যেটা লাগে আর কি কাজের ক্ষেত্রে। নাম্বার 2, সেটা হলো যে আপনি ওই ওয়েবসাইটটা, মনে করেন আপনার, সেটা হতে তো পারে ক্লায়েন্টেরও তো হতে পারে, একটা ওয়েবসাইটের মার্কেটিং করতে পারবেন। ওয়েবসাইটের জনপ্রিয়তা বাড়াতে, ভিজিটর নিয়ে আসতে কি কি করা লাগে, এসইও করতে কি কি করা লাগে, এইটা আপনি শিখে যাবেন। নাম্বার 3, ওয়েবসাইট তৈরি করতে গিয়ে ওয়েবসাইটের লোগো, ওয়েবসাইটের ব্যানার, ওয়েবসাইটের যে ডিজাইনটা, আপনারা দেখবেন যে ল্যান্ডিং পেজ মানে আপনার আশেপাশে পত্রিকা থাকলে দেখবেন পত্রিকার বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বিজ্ঞাপন থাকে। এই বিজ্ঞাপনগুলো কেউ না কেউ তো ডিজাইন করে। আপনি রাস্তায় হাঁটছেন, বিলবোর্ড, সাইনবোর্ড, অনেক কিছু দেখেন আপনি, সেগুলো কেউ না কেউ ডিজাইন করে। তো ওয়েবসাইটের ভেতরেও সুন্দর সুন্দর ডিজাইন থাকে, সেই ডিজাইনগুলো কিভাবে তৈরি হয় সেইটা আপনি শিখবেন। নাম্বার 4, যে আপনি ডিজাইন করলেন, আপনি ওয়েবসাইট বানালেন মানে ডেভেলপমেন্ট করলেন, আপনি মার্কেটিং করলেন, বাকি থাকলো কি? আপনি কন্টেন্ট মেকিং শিখবেন। কন্টেন্ট মেকিং বলতে গেলে সাপোজ আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, আপনি ওই তিব্বত কদুর তেলই শুধু রাখছেন, প্যারাশুট রাখেন নাই, ওই 7 নাকি একটা আছে, আমার অবশ্য বউ মাখে মাথায়, কি যেন একটা গন্ধ, যাই হোক। এখন এই তেল না তুললেন তাহলে তো আপনার তেলের ব্যবসা হবে না। তার মানে এই এক একটা তেলের বোতল হচ্ছে এক একটা কন্টেন্ট। তার মানে আপনার ক্লায়েন্ট যখন আসবে আপনার দোকানে, তখন আপনি বলতে পারবেন যে ভাই তোমার কাছে তিব্বত কদুল তেল আছে, বলে আছে, এটা ছাড়াও কিন্তু আমার কাছে প্যারাশুট আছে, চাইলে তুমি ওটাও নিতে পারো। তো এই যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো তৈরি করতে হবে। ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করা শিখবেন। ফর এক্সাম্পল হিসেবে আর্টিকেল কিভাবে তৈরি করতে হয়, একটা আর্টিকেল সাবমিট করতে হয় কিভাবে, কিংবা একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করানোর জন্য, মানে সবার কাছে তুলে ধরার জন্য, সার্চ দিলেই যেন আমার সাইটটা আসে, সেইটা করতে কেমন ধরনের কন্টেন্ট প্রয়োজন সেইটা আপনি শিখতে পারবেন। কন্টেন্ট তৈরি করতে গিয়ে ভিডিও এডিটিং এর কাজও শিখবেন, টুকটাক যেগুলো লাগবে। পাওয়ার পয়েন্টের কাজ শিখবেন। সেখানে শিখবেন কি, সেখানে হচ্ছে ভিডিও এডিটিং এর কথা তো বললামই, যে একটা কন্টেন্ট পুরাটা প্রসেস করতে হয় কিভাবে। আপনাকে কেউ কন্টেন্ট বানাতে দিলে আপনি বানাতে পারবেন। এই অভিজ্ঞতা, আমি যে 5টা অভিজ্ঞতার কথা, 5টার অধিক বলেছি, আমি ধরে নিলাম 5টা কথা বলেছি আমি, এই 5টা অভিজ্ঞতা আপনার অর্জন হবে। প্রশ্ন হতে পারে যে স্যার এত অল্প সময়ে, 3 মাস সময়, এই 3 মাস সময়ের ভিতরে কি আমি সব পারবো? আমি প্রথমেই বলে রাখি, অবশ্যই পারবেন। এই কনফিডেন্টটা আপনার ভেতরে থাকতে হবে। এখন এই জায়গাতে একটা হেতু আছে, সেটা হলো যে সবকিছু পারা এবং প্রপার ওয়েতে পারা দুটোর মধ্যে ভিন্ন আছে। প্রপার ওয়েতে পারাটা, পারতে হলে আপনাকে অবশ্যই এটার পেছনে সময় দিতে হবে। আপনি এটাকে চর্চা করতে 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 একসময় আপনি প্রপার ওয়েতে পারবেন। তার মানে আপনি যে আপনি কোনোদিন রান্নার ঘরে যান নাই, তারপর তার মানে কি আপনি যদি বাসায় একলা বন্দি হয়ে যান, কেউ বাইরে থেকে আসবে না, খাবার দেবে না, তার মানে আপনি রান্না করে খাইতে পারবেন না? অবশ্যই পারবেন। তো হয়তো বা টেস্ট হবে না, আপনার কাছে ওইটাই টেস্ট হবে। আস্তে আস্তে শুরু করেন, দেখবেন আপনি একদম প্রফেশনাল রাঁধুনি হয়ে গেছেন। তো আমি যেটা বলছিলাম, এই 3 মাসে যে 5টা স্কিলের কথা বললাম, এটা কিন্তু খুবই ডিমান্ডেবল এবং যুগ উপযোগী স্কিল, যেটা যদি আপনার থাকে, কোনো না কোনো ক্ষেত্রে আপনার এই স্কিলটা আপনাকে আর্নিং নিয়ে এসে দিবে। এবং আপনি কাউকে অ্যাপ্রোচ করতে পারবেন যে হেই, তোমার এই কাজটা তো আমি পারি, তুমি চাইলে আমাকে ট্রাই করতে পারো। হ্যাঁ, আমি নতুন, কিন্তু তোমার কাজে আমি 100% এফোর্ট দিব, যা কিনা অন্যরা হয়তো বা দিবে না। আমি সেই এফোর্টটা আমি 100% দিব। এবং তুমি চাইলে তোমার কাজটা আমার কাছ থেকে বারবার কারেকশন করিয়ে নিতে পারো। তো এই জিনিসটা যখন আমি অ্যাপ্রোচ করবো একটা বায়ারের কাছে, তখন বায়ার কি করবে? বায়ার তখন হচ্ছে আমার এই কাজটা আরো কি করবে, আরো তখন দাম দিতে শুরু করবে, যে না ঠিক আছে, নতুন হলেও একে কাজ দিলে একে বাজারে নেওয়া যাবে আর কি, ব্যাপারটা এরকম। তো সব মিলিয়ে আমি আপনাদের এইটা বলতে চাই যে আপনারা হাতের কাজ জানেন না, আপনাদের কোনো স্কিল নাই, খাইছেন উঠছেন বসছেন, কলেজে পড়ছেন, সার্টিফিকেট আছে,
ঘুমাইতে পারেন, ঘুরতে পারেন, হ্যাঁ, তারপরে ট্রাভেল করতে পারেন, হোয়াট এভার, মানে জেনারেল লাইফে যা করে একটা মানুষ সেগুলো আপনি পারেন। এগুলো দিয়ে আপনি কখনোই একটা সংসার, একটা ফ্যামিলি, নিজের যে টুকটাক যে বিষয়গুলো থাকে এগুলো আপনি চালাইতে পারবেন না। আপনাকে চালাইতে হলে চাকরি করেন, যাই করেন না কেন, তার পাশাপাশি আপনার হাতের কিছু কাজ আপনাকে শিখে রাখতে হবে। আর এটাই একটা গোল্ডেন অপরচুনিটি যে আপনি 3 মাসে এই 5টা স্কিল আপনি অ্যাচিভ করবেন। তো চলেন কিভাবে অ্যাচিভ করব আমরা এটা ট্রেলার দেখে আসি, কারণ একদিনে তো সবকিছু শেখা যাবে না। ট্রেলার দেখে আসি। আচ্ছা, আপনারা 5টা স্কিল যে আমি বললাম, আপনাদের সাথে একটু ইন্টারাক্ট করি, মানে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। সেটা হলো যে এই 5টার ভিতরে আপনার কাছে কোনটা ইন্টারেস্টিং মনে হচ্ছে? আজাদ ভাইকে দিয়ে শুরু করি। আজাদ ভাই। ভাই আমি ঠিক একটু অন্যমনস্ক ছিলাম ভাই, যদি আরেকবার একটু রিপিট করতে সংক্ষেপে। আচ্ছা, ওকে। সো আমরা আমরা প্রশ্ন করেছি যে আমি 5টা টপিক বলেছি আর কি, অ্যাকচুয়ালি 5টা স্কিলের কথা বলেছি। এই 5টা স্কিল কোনটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে? হ্যাঁ, আমি একটু মানে অন্যমনস্ক ছিলাম, মানে কি আমার নেটওয়ার্কে একটু সমস্যা করছে বলে আমি আবার একটু দূরে গেছিলাম, এই কারণে আমি বুঝতে পারি। আচ্ছা, নো প্রবলেম আজাদ ভাই, ঠিক আছে। তারপরে হচ্ছে সবুজ ভাই বলেন। আমার হচ্ছে ভাই ওয়েবসাইট তৈরি করা এবং ভিডিও এডিটিং। আচ্ছা, এটা আপনার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই তো? জি। আচ্ছা, রুস্তম ভাই। ভাই আমার ওই যে ভিডিও এডিটিং, এটা আমার একটু খুব ইন্টারেস্ট আছে। ইন্টারেস্টিং মনে হচ্ছে এটা, তাই না? এটা শিখলে ভালো হ্যাঁ হবে। জি ভাই, আমার ছোট ভাই করে দেখে খুব ভালো লাগছিল আর কি। আচ্ছা, ওকে, ফাইন। তারপরে সাবরিয়া ইয়াসমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ডাটা এন্ট্রি এবং ভিডিও এডিটিং এই দুইটা বিষয়ের প্রতি একটু আগ্রহ। ইটস ভেরি গুড। সবাই বলতেছে তাই বলে আপনিও বলতেছেন নাকি এরকম কিছু? না না, সবাই বলতেছে বলে না, মানে ফার্স্ট ডে থেকে যখন আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, কেন জানি এই দুইটার প্রতি আমার আগ্রহটা একটু বেশি হয়েছে এখন। এই আর কি, এর আচ্ছা, জন্য ওকে। বললাম। তারপরে সাবরিনা হাসান। সবগুলো ইন্টারেস্টিং। সবগুলো ইন্টারেস্টিং, ভেরি গুড। হ্যাঁ, আসলে শিখবো তো সবই শিখবো, একটা স্পেসিফিক যেহেতু অপরচুনিটি আছে সবই শিখবো। হ্যাঁ, ভেরি গুড অ্যান্সার। তারপরে ভাই আমি বলি, হ্যাঁ ভাই, আজাদ ভাই। ভাই আমি মনে হয় একটু ধরতে পারছি ব্যাপারটা। আমার ওয়েব ডিজাইনিং বা ডেভেলপিং বিষয়টা বেশি ইন্টারেস্টেড, এই কারণে আমার ম্যাক্সিমামটাই আমার মনে হয় যে আমি একটা ওয়েবসাইট যদি বানাই, এটা সারা বিশ্বের লোক দেখতে পারবে। এই জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়, যে আমি একটা আচ্ছা, ডিজাইন করলাম, আমি একটা কোম্পানিকে দিলাম, এটা সারা বিশ্বের লোক দেখবে আমার একটা কাজ। এই জন্য আমি বেশ ইন্টারেস্টেড এই লাইন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ওকে, খুবই ভালো লাগলো শুনে। জসিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কাছে বেশি ইন্টারেস্টিং হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এইটা, আর অন্যগুলো হচ্ছে স্যার সবগুলো ইন্টারেস্টেড, মানে একটা কাজ করতে হলে বা একজন সফল মানুষ হিসাবে কিছু করতে হলে সবগুলোই একটু জানা দরকার, বেসিক হলেও সবগুলোর কাজে দরকার। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো সব ক্ষেত্রেই দরকার হয় কম বেশি। যেমন একটা সাইট তৈরি করতে গেলে ওইটার ক্ষেত্রে আবার এসইও করতে হবে। এইগুলো মিলিয়ে সবকিছুই আর কি জানা দরকার, কিন্তু পার্সোনালি ভাবে ওয়েবসাইট ডিজাইনিংটা বেশি ইন্টারেস্টেড। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ইন্টারাক্ট হওয়ার একটা কারণ আছে, সেটা হলো একটা টিচার খুব সুন্দর করে বক্তব্য দিলেও ছাত্রছাত্রীদের ভেতরে যদি মনোযোগ না থাকে, আচ্ছা কি হবে আজকে, আজকে নতুন কি হচ্ছে, এটা থাকতে হবে। যেমন আমি কিন্তু আজকে 5টা স্পেসিফিক গ্রাফিক ডিজাইনের কথা বলিনি, আমি ডিজিটাল মার্কেটিং এর কথা বলিনি, হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের কথা বলিনি, আমি ল্যান্ডিং পেজের কথা বলেছি কিন্তু অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আপনারা যখন ভিডিওটা রিভিশন দিবেন, ভিডিওটা তো রেকর্ডেড হচ্ছে আর কি, তখন আমি যখন কোনো কোনো নতুন টপিক বলছি কিংবা কোনো শব্দ বলছি সেগুলো নোট করবেন, তাহলে আমার সাথে সাথে আপনারা যেতে পারবেন। আপনারা মন গড়া কোনো কিছু করবেন না, যাতে করে হবে কি যে তাতে করে সার্বিকভাবে হয়ে যাচ্ছে, গুলিয়ে যাবে আপনার অনেক কিছু। ফর এক্সাম্পল হিসাবে আমি এবিসি বলেছি, আপনি সিডিই লিখে রেখেছেন, কিংবা হয়তো বা আপনার মাথাতে আছে যে স্যার তো সিডিই বলেছে, কারণ ওই এবিসিডি তো বলেছে, তারপরে তো ওই সি তো আসবেই, কিন্তু আমি বলিনি কিন্তু অ্যাকচুয়ালি।
তো এই জিনিসটা মাথায় রাখবেন, তাতে করে হবে কি যে একটা কথা আমরা শুনতাম যে আমার কথা অক্ষরে অক্ষরে শুনতে হবে। এটা কিন্তু বিভিন্ন সিনেমার ডায়লগও থাকে আর কি। আপনার যিনি মেন্টর আপনি একবার তাকে আগে জাস্টিফাই করবেন যে এর কাছ থেকে কিছু শেখা যাবে কি যাবে না। অনেক মেন্টর আছে যার কাছ থেকে আসলে শেখা যায় না, দেখবেন যে 1 মাস ক্লাস নিচ্ছে আসলে কাজের কাজ কিছুই করায় নাই, ওই ঘুরাই ফিরাই একই জিনিস করায় আছে। এরকম সত্যি কথা বলতে গেলে কি এগুলো আমাদের সমাজেই আছে। আমিও অনেক কিছু জানি না ভাই, সত্যি কথা। তবে আপনি মেন্টরকে জাস্টিফাই করার পর যদি আপনি বুঝতে পারেন যে না এর কাছ থেকে কিছু শেখা যাবে, কিছু নেওয়া যাবে, কিছু জানা যাবে, নতুন কিছু শেখা যাবে, এরকম যদি আপনি প্রথমেই জাস্টিফাই করে ফেলেন, তাহলে যতক্ষণ এই 2 ঘন্টা সময় দেখেন নামাজের সময় পেট ব্যথা শুরু হয়, খিদা লাগে, ওই মাথা ব্যথা শুরু হয় যে ঠিক আছে মসজিদে যাবো, ওই বাড়িতে পড়ে নিবো, এই একটু পরেই পড়ি, একটু পরে পড়তে গিয়ে দেখবেন এই 10টা বেজে গেছে, আচ্ছা ঠিক আছে 10টা তো বেজে গেল, তাহলে আর আধা ঘন্টা বসি, এই বসার পর দেখবেন যে 12টা বেজে গেছে, ওহো নামাজের টাইম তো শেষ হয়ে গেল, নামাজ আজকে আর মানে এশারটা পড়া হলো না, ফজরে উঠে পড়বো, ঘুম থেকে উঠেই ফজর পড়বো, ঘুমাই গেছেন, ঘুম আর ভাঙেনি, আপনি ফজরে চলে গেছে, এদিকে জোহরের সময় খাওয়া গোসল করতে করতে আপনার জোহরে পার হয়ে গেছে। তার মানে হচ্ছে কি যে এক্সাক্ট একটা সার্টেন সময়ে আমাদের মাথা আমাদের অন্য দিকে ইংগেজ করাই দিচ্ছে। আমি কিন্তু আজাদ ভাইয়ের কারণে এই কথাটা বলতেছি না, হতেই পারে এরকম অন্য মানুষকে, এই কথাগুলো আমি কিন্তু বলতেছি আপনাদের সবার জন্য। আমি যে 2 ঘন্টা আপনাদের ক্লাস নেই, 11টা অবধি ক্লাস হয় আমাদের, এই ক্লাসে অযথা কোনো কথা আমি বলি না, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, খেজুরে কোনো গল্প আমি করি না, আমি যতটুকু বলি ততটুকুর ভেতরে যুক্তি থাকে। এই যুক্তিগুলো যদি আপনি ধরে ধরে না আগান, অক্ষরে অক্ষরে যদি না আগান, তাহলে আপনি মিসিং করবেন। আগের চ্যাপ্টার মিসিং করলেন, পরেরটা ধরতে পারতেছেন না, তারপরে সব আওলাই গেছে, আর কিছুই মাথায় ঢুকতেছে না, ব্যাপারটা এরকম হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি 3 ঘন্টার মানে 2 ঘন্টার ভিতরে যদি 1 ঘন্টা 45 মিনিট আউল ফাউল বকি, 15 মিনিট নিশ্চিত জেনে রাখেন যে আমি 15 মিনিট আপনাকে একটা কোনো ট্রিট করব, কোনো ট্রিটমেন্ট দিব, কোনো কিছু বলবো আপনাকে স্পেসিফিক, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো যদি আপনি ধরতে পারেন তাহলেই না আপনি স্টুডেন্ট। তো সেই জন্য আপনাদের আমি আবারও বলছি, ক্লাস আজীবন করবেন, দেখবেন যে একটার পর একটা ক্লাস করে যাচ্ছেন, 5টা মেন্টর বদলাচ্ছে, কিন্তু কিছু শিখতে পারতেছেন না। কারণ কি জানেন? ওই মেন্টর না, কারণ আপনি নিজে। যে আমরা অনেক ক্লাস করছি, অনেক মোটিভেশন নিচ্ছি, অনেক ইউটিউব দেখতেছি, কিন্তু কিছু শিখতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা ধরে ধরে আগাচ্ছি না। তা আমাদের ধরে ধরে আগাতে হবে। আমি কিন্তু ধারাবাহিক ভাবে আপনাদের শেখাচ্ছি, এমন না যে আমি জাম করতেছি আপনারা পারবেন না তারপরে চাপাই দিচ্ছি, এরকম কিছু না। আমার একটা দুর্বলতা হচ্ছে যে আদায় করার ব্যাপারটা, আমি বেশি বলবো না, আপনাদের দিয়ে আপনাদের কাছ থেকে আদায় করে নিবো, যে এটা করে দেখাইতে হবে আপনাকে, তখন না হচ্ছে আসল পরীক্ষাটা হয় আর কি। কিন্তু আমি এটা করি না, আমি ম্যাক্সিমাম সময় করতে বলি, আপনারা করলে আপনাদের ভালো, না করলে হয়তো বা গ্যাপে পড়বেন। যাই হোক, অনেক কথা এক্সট্রা বলে ফেললাম, ক্ষমা করবেন, কারণ এই সমস্ত বিষয়গুলো বলা উচিত, আমার একজন অভিভাবক হিসাবে হোক আর যাই হোক বলা উচিত। তো আমরা বলছিলাম যে আজকের বিষয়বস্তু হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখানো এবং জানানো আর কি। তো একটু খেয়াল করেন যে আমরা স্ক্রিনটা শেয়ার করে দেই, স্ক্রিন শেয়ার করলে হয়তো বা আমরা আজকের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তু থেকে আমরা বুঝতে পারবো। ফাইন, তো আমরা স্ক্রিন শেয়ার করে ফেলেছি, নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিন দেখতে পেলে আমাকে একটু আওয়াজ দিবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে ফাইন। সো আমরা যদি এরকম লিখি, আচ্ছা আমরা লিখলাম মাউন্টেন বাইসাইকেল। ওকে, মাউন্টেন বাইসাইকেল, এটা আমাদের দেশে খুব একটা জনপ্রিয় না, আমাদের দেশে পাহাড় চট্টগ্রাম অঞ্চলেই একটু বেশি, কিন্তু মাউন্টেন বাইসাইকেল গুলো বেশ পপুলার বাইরের কান্ট্রিতে। এটা হাইকিং করেন যারা, বিভিন্ন পাহাড়ে যায় যারা, তারা এই আপনারা যদি ছবি দেখেন তাহলে হয়তো বা, আমরা ছবি দেখার জন্য যদিও ঢুকিনি, তারপরেও ছবি যদি দেখেন, এই যে এরকম হয়তো বা অনেক ভিডিওতে আপনারা ইউটিউবে দেখেছেন, এই পাহাড়ের রাস্তায় মানে আঁকা বাঁকা রাস্তায়, উপর নিচে রাস্তায় এরা এরকম সাইকেল চালায়। এটা একটা অ্যাডভেঞ্চার,
এটা এক ধরনের অ্যাডভেঞ্চার, আর এরকম অ্যাডভেঞ্চারে অনেকেই, তো এই এই বিশেষ ধরনের সাইকেলগুলো অনেক মানে ডিউরেবল হয়, মানে শক্তপোক্ত হয়। এই সাইকেলগুলো নিশ্চয়ই কেউ না কেউ বিক্রয় করে, তাই না? এবং যেহেতু বাইরের কান্ট্রিতে এটা পপুলার, তো আমি এই মাউন্টেন বাইসাইকেল লিখে যখন সার্চ দিয়েছি, তখন বেশ কিছু ওয়েবসাইট আমাকে দেখাচ্ছে। তো স্পেসিফিক ভাবে প্রথমে বাংলাদেশি সাইট থাকবে, এটা স্বাভাবিক, কারণ আমার আইপি মানে আমি যে সাইট যে ব্রাউজার দিয়ে ওপেন করেছি, সেই ব্রাউজারের যে ইন্টারনেট সংযোগটা সেটা কিন্তু বাংলাদেশি, আইপিটা বাংলাদেশি, এটা ডিটেক্ট করেছে বিধায় আমাদের সার্চ ইঞ্জিন স্মার্ট, সেই জন্য আমাদের বাংলাদেশি সাইটটাই দেখাচ্ছে। কারণ উনি গুগল হয়তো বুঝতেছে যে আমি হয়তো কোনো সাইকেল টাইকেল কিনবো। তো অ্যাকচুয়ালি নিচের দিকে যখন নামবো আমরা, তখন আরো বেশ কিছু সাইট আমরা কিন্তু পাবো, যেমন এই সাইটটা পাচ্ছি আমরা, এই সাইটটা পাচ্ছি আমরা, কয়েকটা সাইট আমরা ওপেন করি, এখানে বেশ কিছু ম্যাপও রয়েছে। তারপরে নিচের দিকে নামি, নিচের দিকে নামি, এই যে এই সাইটটা পাচ্ছি। তারপরে এই সাইটটা পাচ্ছি, ওয়ালমার্ট রয়েছে। নিচের দিকে আরো একদম নিচের দিকে কিছু যাই, যে সাইটগুলো আমরা একটু দেখবো আর কি। সাপোজ এই সাইটটা পাচ্ছি, তারপরে এইটা দেখি। এরকম আমি বেশ কিছু সাইট আমি ওপেন করে ফেলেছি। আমি এরকম সাইট, আমরা একটা নির্দিষ্ট কিওয়ার্ড আমি লিখে সার্চ দিয়েছি, এরকম কয়েকটা সাইট। একটু খেয়াল করেন যে ফায়ারফক্স নামের, ফায়ারফক্স বাইকস নামের একটা সাইট রয়েছে। এই সাইটটা এখানে আসলে কোন সাইকেলের কত দাম, এটা ইন্ডিয়ান, মেবি এটা ইন্ডিয়ান সাইট, এবং এটা ওরা সরাসরি সাইকেল প্রস্তুত করে। সরাসরি সাইকেল প্রস্তুত করে বিধায় এখানে বাই নাওতে ক্লিক করলে সরাসরি তাদের ওয়েবসাইটেই এটার 38,000 টাকা দাম, এবং এখানে অ্যাড টু কার্টে ক্লিক করে এখান থেকেই এটা পারচেস করা যাবে ইন্ডিয়াতে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার কোয়ান্টিটি অনুযায়ী, মানে ইন্ডিয়ার রুপি অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে 38,000 রুপি এই সাইকেলের দাম। তারপর আরেকটা সাইকেল, আরেকটা ইয়াতে যায়, দুরন্ত বাইকস, এটাও আমাদের বাংলাদেশি একটা সাইট। একটু খেয়াল করেন যে এটা বেশ ভালো করে ডিজাইন করা হয়েছে, যাতে করে সামান্য যেমন চাকার মতো গোল গোল ঘুরতেছে, এটা একটা ইমেজ গুলা ব্যবহার করা হয়েছে। আমাদের বাংলাদেশেরই একটা ব্র্যান্ড এটা, দুরন্ত। এবং এখানে আবার কিডস বাইকস, তারপরে হচ্ছে জুনিয়র বাইকস, এমটিবি বাইকস, ক্লাসিক বাইকস, হ্যাঁ, তারপরে ফ্যাট বাইকস মানে মোটা চাকাওয়ালা যে বাইকস গুলো এখানে সুন্দর করে সাজানো আছে। এই সমস্ত লিঙ্কে ক্লিক করলে আরো সাইট ওপেন হবে, মানে ওখানে আরো ওপেন হবে আর কি। এখানে দেখুন, এখানেও একটা সাইট আছে জায়ান্ট bicycle.com, এখানেও মাউন্টেন সাইট রয়েছে। এখানে এটা অ্যারাইভাল, নতুন অ্যারাইভাল হয়েছে। আপনি যে কোনো এয়ারপোর্টে ক্লিক করলে আপনার আসবে হচ্ছে সাইকেলের দাম আসবে। ওকে, সো সাইকেলের ছবিগুলো আসবে এখানে পারচেস করার। এখানে সাইজ, স্মল সাইজ আমি দিয়েছি, স্মল সাইজে দিয়ে দেখেন এখানে একটু খেয়াল করেন যে আমি কোন সাইজের সাইকেলটা নিব, সেই সাইজটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু জায়গাতে চলে আসে। এবং এখানে সিলেক্ট রিটেইলার, এখানে কয়েকটা রিটেইলার আছে, মানে কারা কারা এই বাইকগুলা বিক্রি করে, তাদের 3 জন এখানে বিক্রি করে এই সাইকেলটা দেখাচ্ছে। তো আমি এইটাকে যদি আমি রিটেইলার সিলেক্ট করি, তখন এটা বলতে প্রসিড টু চেক আউট, এরকম আমি চেক আউটে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন সরাসরি জায়ান্ট বাইসাইকেলেই কিন্তু এখানে চেক আউট করার অপশন চলে যায়। $2,420 এই সাইকেলটার দাম, এখানে আপনি চাইলে পেমেন্ট করে দিতে পারেন। এখানেও তাই, এখানে এরকম ভাবে দেখেন এখানে বহু সাইকেলের সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, সেই সাইকেলগুলো চাইলে আপনি এখানে ক্লিক করে ইয়া করতে পারবেন। এখানেও দেওয়া আছে আপনি কোন দেশ থেকে ভিজিট করতেছেন সাইটটা, সেটা প্রথমে দেখাবে, তারপরে সাইটটা ওপেন হবে। পাশাপাশি এখানেও দেখেন এরকম সাইট ওপেন হয়েছে, যেখানে বেশ কিছু সাইট এবং রিভিউ, মানুষের পছন্দ অপছন্দ এটা কিন্তু দেখাচ্ছে যে এই সাইকেলটা ভালো, এটা দেখে মানুষ কিন্তু আগ্রহী হয় যে এই সাইকেলটা রিভিউ ভালো। তো সব মিলিয়ে আমি আপনাদের বরাবর বেশ কিছু সাইট দেখালাম, যেখানে এই সাইটটাও বেশ দারুণ সাইট। এখানে মোটামুটি ভিউ বাইকস, এখানে ফুল সাসপেনশন, হাইড্রোলিক, তারপর ফিটনেস, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী, কিডস এর জন্য ক্যাটাগরি, ই বাইকস আছে, ই বাইকসও রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী বাইকস রয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে আমি এগুলো কেন দেখাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এই যে ম্যারিন যাই হোক, marinebikes.com, এই সাইটের 14 গোষ্ঠীর নাম আপনি আজকের আগে কখনোই শুনেন নাই, আজকেই শুনলেন।
হয়তোবা দুরন্ত শুনছেন কিন্তু অন্যগুলো শুনেন নাই আপনি। আচ্ছা, দুরন্ত কেন শুনছেন আপনি একটু ভালো করে মনে করে দেখেন। আপনি টিভিতে কোথাও বিজ্ঞাপন দেখেছেন, পত্রিকায় কোথাও হয়তোবা এটার একটা বিজ্ঞাপন দেখেছেন, দুরন্তর কোনো একটা হয়তোবা কোনো লোগো দেখেছেন। হ্যাঁ, এইটা কিন্তু সরাসরি হয়তোবা সাইকেল দেখেন নাই, বাট আপনি বিজ্ঞাপন দেখেছেন। তার জন্য মাথার ভিতরে দুরন্ত বাইসাইকেল নামটা শুনলে মাথার ভিতরে একটা ঘোড়ার ছবি আসতেছে, তাই না? দেখেন, তাই আসার কথা যে এরকম ছবি আসার কথা, এরকম লোগো আসার কথা, কারণ কি কোথাও না কোথাও এটা আপনি দেখেছেন। আচ্ছা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আমি গুগলে যে সার্চটা দিলাম মাউন্টেন বাইসাইকেল, এই সার্চ দেওয়ার ফলে আমি বেশ কিছু ওয়েবসাইট ওপেন করলাম, সেটা দেশি বিদেশি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ওপেন করলাম। সেই সমস্ত ওয়েবসাইটে ডেকোরেশন করা আছে সুন্দরভাবে। দেখেন, আমি দুরন্তর কথাই ধরি, এই জায়গাতে সুন্দর করে মানুষ এই সাইটে ঢুকলে একটুখানি জাস্টিফাই করবে। আচ্ছা, আপনি এখন কোনো শিক্ষার্থী হিসাবে দেখবেন না সাইটটা, আপনি একজন সাইকেল ক্রেতা এই হিসাবে দেখবেন। তা আপনার কাছে কি মনে হবে যে কোন সাইট থেকে আপনি সাইকেল কিনবেন? যে সাইটে মোটামুটি সহজ, একসাথে অনেকগুলো সাইকেল দেখা যাচ্ছে, দাম কম, হ্যাঁ, এই সমস্ত সাইটটা আপনি বেছে নেবেন। বেছে নেওয়ার পর ওই জায়গা থেকে আপনি পারচেস করবেন, কারণ আপনি একজন বায়ার এবং আপনি সস্তায় ভালো একটা সাইকেল খুঁজছেন। অথবা আপনি টেকসই ডিউরেবল সাইকেল খুঁজছেন, দাম ম্যাটার না। এরকম বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকতে পারে। তো সকল ক্লায়েন্টের কথা চিন্তা করেই সাইট আপনাকে তৈরি করতে হবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই যে দুরন্ত যে সাইটটা রয়েছে, এই সাইটটার যে ফ্রন্ট পেজটা দেখতেছেন, এটা একটা পেজ, এই পেজটা দেখতেছেন, এটাকেই আমরা বলছি ল্যান্ডিং পেজ। আই রিপিট, একটা সাইটের মুখ্য দুয়ার, একটা সাইটের প্রথম যে পৃষ্ঠাটা থাকে, সেই পৃষ্ঠাটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ। তার মানে আমি গুগল থেকে সরাসরি এখানে আসছি, মানে ল্যান্ড করেছি, গুগল থেকে সাই করে উড়ে ওখানে ল্যান্ড করলাম, তো একটা ল্যান্ডিং পেজে আসলাম। এই ল্যান্ডিং পেজটা যার যত চিত্তাকর্ষক হবে এবং সহজ এবং সাবলীল হবে, তার তত সেল বাড়বে। তো এখন আপনার দুরন্ত বাইকস এর সাথে সাথে এরকম কম্পিটিশনের অনেক সাইট রয়েছে। দুরন্ত বাইকের প্রথম পেজেই সুন্দর করে বলা আছে, দেখানো আছে যে আমার এই ধরনের বাইকস রয়েছে, তুমি ক্লাসিক বাইক চাইলে এখানে ক্লিক করো, ক্লাসিক বাইকসে ক্লিক করলে ক্লাসিক বাইকগুলো তোমরা দেখো, এই ক্লাসিক বাইকের ভেতরে এই যে এগুলো বাইক আছে, এখানে ডিটেল দেখতে পারো তুমি। এইভাবে তারা সুন্দর করে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়েছে। এই যে পেজটাতে আসলাম, প্রথম পেজ থেকে যে পেজটাতে আমি সাব পেজে আসলাম, এটাকে আমরা সাব পেজ বলি। আমরা যেটাকে এখন যেটা আছে সেটা সাব পেজ। প্রথম পেজকে আমরা বলছি ল্যান্ডিং পেজ, এবং পরের পেজগুলো যেটা দেখাচ্ছে সেটাকে আমরা বলছি সাব পেজ, মানে ওটার মানে আনুষঙ্গিক যে পেজগুলোর সাথে থাকবে সেটাকে আমরা সাব পেজ বলবো। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আপনি আবার এই যে সাইট নিয়ে এত কথা বলতেছেন, সাইট ডেভেলপমেন্টই আমাদের শেখাবেন কিনা? না, আমি সাইট ডেভেলপমেন্ট শেখাবো না আপনাদের, আমি শেখাবো যে কিভাবে অলরাউন্ডার হতে হয় আর কি। তো আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তো এখন এই দুরন্ত বাইসাইকেল যে ল্যান্ডিং পেজটা আছে, আপনারা শুনলে অবাক হবেন, এবং আপনারা জেনে এটাও অবাক হবেন যে আপনার মতো মানুষ যে কিনা ওয়েবসাইট তো দূরে থাকে, ইন্টারনেটই ভালো জানে না, সেও যদি একটু প্র্যাকটিস করে, এরকম একটা ওয়েবসাইট মাত্র একদিনে বানানো সম্ভব। হুবহু এরকম না হলেও মোটামুটি এইরকমই একটা সাইট আপনি দাঁড় করায় ফেলতে পারবেন মাত্র একদিনে। এখন বাজারে এত পাওয়ারফুল টুলস রয়েছে, এত পাওয়ারফুল কিছু সিস্টেম রয়েছে, সেগুলা ক্লিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, মানে টেনে নিয়ে এসে ছেড়ে দিয়ে একটা ওয়েবসাইট বানানো যায়। তাতে করে আপনি একদিনও সময় লাগবে না এরকম সাইট। আগেকার সময়ে একটা ওয়েবসাইট বানাতে গেলে অনেক প্রোগ্রাম কাঠখোট্টা পোড়াই মাথার চুল ছিঁড়ে তারপরে ওয়েবসাইট বানানো হতো। কিন্তু এখনকার সময় আপনাকে কিচ্ছু করা লাগবে না। এখন বলতেছে কি, জিরো কোডিং নলেজ, মানে আপনার কোডিং নলেজ লাগবে না, আপনাকে কোড করতে হবে, প্রোগ্রামিং করতে হবে, এটা কিচ্ছু লাগবে না, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। তো আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাঁকিবাজি দিয়ে ওয়েবসাইট তৈরি করার উদ্দেশ্যটা কি, এইটাকে জানতে হবে, তাই না? এখন এই ওয়েবসাইটে যত সাইকেল বিক্রি হবে, এই যে দেখেন, চেক আউট করতে গিয়ে তাদের ওয়েবসাইটেই আমরা এই সাইকেলটা কিনতেছি এই $2400 দিয়ে, তাই না? এখন এমন সিস্টেম করে দিলেন যে আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড কার্টে কেউ যদি ক্লিক করে, এখানে স্মলে ক্লিক করেন, এখন অ্যাড কার্টে যদি কেউ ক্লিক করে, এইটা চলে যাবে সরাসরি amazon.com এ, daraz.com এ। তার মানে এই সাইকেলটা আপনার না, অন্যের সাইকেল। আপনি এরকম সুন্দর সুন্দর ছবি দিয়ে ওই সাইকেলের আপনি সুন্দর করে পেজটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন। এখন আপনার মূল কাজটা হলো যে সার্চ করে, এই যে আমি তো বলি নাই যে দুরন্ত ওয়েবসাইট আসো, আমি সার্চ করে তাকে পেয়েছি,
ঢুকেছি, সাইকেল ভালো লেগেছে, অর্ডার করেছি। তাহলে এখানে কয়টা কমান্ড গেল দেখেন। নাম্বার 1, একটা সাইট তো তাকে বানাতে হয়েছে 100%। নাম্বার 2, সাইটটাকে সুন্দর করে সাজানোর পাশাপাশি সাইটটাকে এসইও করছে সে, মানে সাইটটাকে মার্কেটিং করছে। তার কারণে আমি সেই সাইটের নাম দিয়ে সার্চ না দিয়েও শুধু একটা কিওয়ার্ড, মানে সাইটটাকে র্যাঙ্ক করেছে সে শুধু একটা সুনির্দিষ্ট নিশ দিয়ে, মানে একটা ক্যাটাগরি দিয়ে। কিরকম? এই যে মাউন্টেন বাইক, মাউন্টেন বাইসাইকেল, মাউন্টেন হচ্ছে মোটর বাইক, এরকম এই যে কিওয়ার্ড গুলো দিলাম, এই কিওয়ার্ড গুলো এক একটা শব্দ, এক একটা সেন্টেন্স, এটা লিখে যখন সার্চ দিছে কেউ, তখনই ওই সাইটটা ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে ভালো করে অপটিমাইজ করা আছে। তুমি এই ধরনের কেউ কথা বললে আমার কাছে অনেক তথ্য আছে, তুমি দেখাবা, এটা গুগলকে বলা লাগছে। আর এই গুগলের সাথে কথাবার্তাটাকেই আমরা বলছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধাপ নাম্বার 1 সাইট বানাইছেন, ধাপ নাম্বার 2 গুগলের সাথে কথা বলছেন, মানে এসইও করছেন। ধাপ নাম্বার 3, আপনি জায়ান্ট কোম্পানিগুলোর সাথে, আপনি তো হাওয়ার উপরে একটা সাইট বানান নাই, আপনি নিশ্চয়ই ওই সাইটটা কোনো না কোনো কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি ঢুকেছেন। সাপোজ অ্যামাজন সাইটের আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে ঢুকেছেন। ও হে ভাই, তোমার সাইকেল আমি বিক্রি করে দিব, তার বিনিময়ে তুমি কত কমিশন দিবা? সে বলছে যে ঠিক আছে, তুমি হচ্ছে 25% কমিশন তুমি নিও, $100 হচ্ছে $25 আপনি পাবেন। $100 বিক্রি করলেই $25 সমপরিমাণ হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি 25% না 10% কোথাও থেকে কমিশন পান, আর সেটা যদি 2000 হচ্ছে ডলারের বিক্রি হয়, তাহলে আমাকে যারা হিসাবে পটু তারা বলেন তো 10% হলে 2000-এ কত ডলার হয় বলেন তো? সহজ ক্যালকুলেশন। $200। ওকে ফাইন, সবুজ ভাই ধন্যবাদ। আচ্ছা, একটা বাইসাইকেল যদি আপনি বিক্রি করেন $200, আপনি 10% মিনিমাম কমিশন আপনি পেয়েছেন, তাতে করে $200 মানে 8 দুগুণে 16,000, 17,000 টাকা প্রায় একটা সাইকেল বিক্রি হয়েছে। তা আপনি 16,000 টাকা আয় করতে হলে বাংলাদেশে আপনি কি কি করতে হয় একটু ভাবেন। আপনি একটু মানে ইমাজিন করেন, যারা জব করেন তারা হয়তো বুঝবেন। 16,000 টাকা বেসিক স্যালারি পাইতে আপনাকে অবশ্যই পুরা মাস একদিন অফিস কামাই দিতে হবে না, আপনাকে পুরা মাস একদম রেগুলার অফিস করে একদম সময় মতো আপনাকে অফিসে জমা হতে হবে। এবং অফিসে জমা হলেই হবে না, একদম মাথার ঘাম কোথায় পড়বে, ধোঁয়া হয়ে উড়ে যাবে কিনা সেটাও না, আপনাকে চাপ নিতে হবে, বসের ঝাড়ি শুনতে হবে। হ্যাঁ, কোনো একটা ভুল হয়ে গেলে তো আর কথাই নাই, ওই মাসের বেতন কাটা। আপনি একবার ভাবেন যে 16 থেকে 20,000 টাকা যদি আপনি বাংলাদেশের মতো কান্ট্রিতে আয় করতে চান, তাহলে আপনাকে এত পরিমাণ চাপ নিতে হবে। তাহলে একটা সাইকেল বিক্রি করতে আপনার কত সময় লাগতে পারে? যদি আপনি ট্র্যাকে উঠে যান, আপনার সাইটটা যদি পপুলার হয়ে যায়, তাহলে এরকম হর হামেশা 4টা 5টা 2টা 3টা করে প্রতিদিন সাইকেল বিক্রি হবে। আর একবার ভাবুন তো, যদি প্রতিদিন একটা করে সাইকেলও আপনি বিক্রি করেন, $200 যদি পার ডেইলি হয়, তাহলে মাসে কত ডলার হচ্ছে? আমাকে একটু হিসাব বলেন বলেন। $6,000। আর $6,000 মিনস 6 আসতে কত হয় বলেন তো? এই সবুজ ভাই না, অন্য কেউ বলেন, আমি অন্য কারো কথা শুনতে চাচ্ছি। 6 আসতে কত? $48,000। 48,000 না, $6,000 মানে প্রায় 4,80,000 টাকা। তার মানে প্রায় 5 লক্ষ টাকার মতো আপনি মান্থলি ইনকাম করবেন, শুধু একটা বাইসাইকেল বিক্রি করবেন আপনি প্রতিদিন। আচ্ছা, এখন ভাবেন যে প্রতিদিন একটা করে আপনার পোর্টাল হয়ে একটা সাইকেল বিক্রি হবে, সেটার জন্য প্রতি মাসে আপনি 4 লক্ষ টাকা কামাই করবেন। সেটার জন্য আপনি 2 বছর পরিশ্রম করতে পারবেন না? আর মানুষ কি কামাই করতেছে না? আমি কি ভুল ইনফরমেশন দিলাম? না, এটা একদমই ভুল ইনফরমেশন না। আমি মিনিমাম আপনাকে যে কস্টিং এর কথা বললাম সেটা। এখন আপনার গ্যাজেট যদি মনে করেন হয় অল্প দামের, আমি কেন মাউন্টেন বাইসাইকেল লিখে সার্চ, এইটাও আপনাকে লজিক্যালি ধরতে হবে যে স্যার এত কিছু থাকতে এই মাউন্টেন বাইসাইকেল কি মাথায় আসলো, এটা দিয়ে সার্চ দিল কেন?
দিতে তো পারতো হচ্ছে মোবাইল, দিতে পারতো হচ্ছে মনে করেন হেডফোন, এটা দিতেই পারতো। এটা না দিয়ে মাউন্টেন বাইসাইকেল কেন দিল? এই জন্য দিলাম যে মাউন্টেন বাইসাইকেল গুলোর দাম বেশ ভালোই হয়, আর এটার বেশ ভালো কমিশনও পাওয়া যায়। তার মানে এটার উপর ঝাঁপাই পড়ো, কুবাই ফেলো, এইরকম কিছু না। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। এটা ছাড়াও অনেক নিশ রয়েছে, ক্যাটাগরি রয়েছে, যেগুলো দিয়ে এই সেম মেথডে আপনি আর্ন করতে পারেন। আমি যদি আপনাদের একটু রিপিট করি তাহলে হবে এরকম ভাবে। ধাপ নাম্বার 1, আপনাকে অবশ্যই একটা ল্যান্ডিং পেজ, ওই যে যেমনটি বললাম এরকম একটা পেজ তৈরি করার সক্ষমতা থাকতে হবে। মানে আপনি একটা স্পেস তৈরি করতে পারেন, তার সাব পেজ তৈরি করতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, যে কোনো ধরনের স্টুডেন্ট যে শেখার জন্য হাংরি, সে যদি একদিন ওয়ার্ডপ্রেস কিংবা সর্বোচ্চ 3 দিন ওয়ার্ডপ্রেস শিখে ভালো কারো কাছ থেকে, সে এরকম ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে। আমি চ্যালেঞ্জ করে বললাম। এই কথাটা আপনার কাছে মনে হতে পারে যে মনে হয় কঠিন ব্যাপার, না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে এমন টুলস বাজারে আছে, 2 থেকে 3 দিনে আপনি যদি একটুখানি দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, 2 থেকে 3 দিনে আপনি এরকম পেজ তৈরি করার চেষ্টা করুন। হয়তোবা হু এরকম হবে না, প্রফেশনাল কিছু হবে না, বাট পারবেন আপনি। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই পেজটাকে কিভাবে ওয়েল অপটিমাইজেশন করা যায়, কোন কোন ওয়েতে যায়। তার মানে এই না যে আপনি 3 দিনে একটা সাইট বানানোর পর 3 দিনে র্যাঙ্ক করে ফেলবে, কারণ আপনার কম্পিটিটর কেমন, ওই জায়গাতে আপনার যারা প্রতিবেশী আছে, যারা কাজ করছে ওই একই সেম টপিকে, তারা কতজন আছে, তারা কি কি পর্যায়ে ব্যাকলিঙ্ক তৈরি করেছে, কতটুকু তার সাইটটাকে নার্চারিং করেছে। হ্যাঁ, মানে ওই যে একটা কথা আছে না যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, এই কথাটা বলতেই পারে আপনার কম্পিটিটর, যে কতজন চলে গেল আর তুমি আইসা বলো যে আমি 1 নাম্বার। হতে পারবেন যদি মানে একটা পিঁপড়াও হাতিকে কাবু করতে পারে যদি জায়গা মতো কামড় দেয়। ঠিক আছে? তো সেই জন্য আমি যেটা বলতেছি সেটা হলো যে এই যে এসইওর যে ব্যাপারটা, এটা একটা লং টার্ম প্রসেস। এই প্রসেসটা শিখে একবার নিবেন, এটাকে বারবার অ্যাপ্লাই করবেন, এটাও খুবই সোজা। দ্বিতীয় নাম্বার ধাপটা হচ্ছে আপনার সাইটটাকে যেভাবেই হোক র্যাঙ্ক করানো, সাইটের প্রথম দিকে আসা। আপনি আপনার ওই যদু.com দিয়ে র্যাঙ্ক করাবেন না, আপনি করাবেন মাউন্টেন বাইসাইকেল, আপনি করাবেন বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক, এই টাইটেলটা দিয়ে সার্চ দিলেই আপনার সাইটটা 10 নম্বরে একটা হবে, মানে ওপরের 10টাতে একটা হবে। আপনি কি কখনো কোনো গুগলে সার্চ দিয়ে একদম নিচে নেমে নেক্সট পেজে গেছেন নাকি? আপনার মনে পড়ে? হয়তোবা খুব কম সময় পাচ্ছেন না, তখন যান। আমি কি বোঝাতে পারতেছি? বোঝাতে পারতেছি? তাহলে আপনারা যখনই কোনো গুগলে সার্চ দেন কোনো কিছু, সেটা ওপরে প্রথম দিকে যা থাকে সেটাতে তো ক্লিক করেন নাকি? জি ভাই। সেই ক্ষেত্রে আপনারা যখন কোনো সার্চ ইঞ্জিনে যখন কোনো কম্পিটিটরকে বিট করবেন, তখন আপনাকে অবশ্যই 10-এর মধ্যে থাকতে হবে। মানে আপনি যে কিওয়ার্ড নির্বাচন করেছেন, যে নিশ নির্বাচন করেছেন, সেইটার ভেতরে আপনাকে 10-এর মধ্যে থাকতে হবে, যেন সার্চ দিলে আপনার সাইটটা চলে আসে। ফর এক্সাম্পল হিসাবে মনে করুন আমি লিখলাম যে ওয়েব ডিজাইনে গাইডলাইন, ওয়েব ডিজাইন গাইডলাইন। অনেকেই তো লিখতে পারে এরকম। দেখেন আমি 2 নম্বরে আছি, আমি আছি 2 নম্বরে। যে কেউ যদি কেউ লিখে, আমি তো আমার নাম লিখি নাই, আমি লিখছি ওয়েব ডিজাইন গাইডলাইন, মানে আমি ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছি, গাইডলাইন চাই। এখানে ক্লিক করলাম 2 নম্বরে, তাহলে আমার অটোমেটিকলি এই যে আর্টিকেলটা লিখেছিলাম, আমি যে আর্টিকেলটার মাধ্যমে আমি লিখেছিলাম যে ওয়েবসাইট শেখার যে পূর্ণাঙ্গ গাইডলাইন, সেটা আমি লিখেছিলাম। আমার সাইটে মনে হয় কিছু প্রাইভেসি এরর চলে আসছে, আমি তারপরে লোড দিয়েছি, হ্যাঁ লোড হয়েছে। আচ্ছা, আমার দুঃখিত, আমার গতকালকে মনে হয় গতকালকে না, আজকেই আমার এই ডোমেইনটা এক্সপায়ার হয়েছে, রিনিউ করতে হবে। তাহলে আমি রিনিউ করে ফেলবো ইনশাল্লাহ, আজকেই এটা রিনিউ করে ফেলবো। তারপরেও দেখেন এখানে এটা 2 নম্বরে আছে। তার মানে এই আর্টিকেলটার ভেতরে নিশ্চয়ই আমি কোনো না কোনো তথ্য দিয়েছি, পূর্ণাঙ্গ কিছু তথ্য দিয়েছি, যেটা হুজুগে না। সেই জন্য মানুষ এটাকে বারবার পড়ার চেষ্টা করেছে বলেই আমার এখানে 2 নম্বরে আসে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, দ্বিতীয় নাম্বার ধাপ, সেটা হলো যে স্পেসিফিক কিছু কিওয়ার্ড নিশ নির্বাচন করে আপনার সাইটটা তো বানাতে হবে। বানানোর পর সেই নিশটা নিয়ে আপনাকে সুন্দর করে অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজ করতে গিয়ে যা যা কিছু করা লাগে, আপনার ওই আর্টিকেলের ভিতরে ডিজাইন, আর্টিকেল রিলেটেড ছবি, আর্টিকেল রিলেটেড তথ্য কালেক্ট করে আর্টিকেলটা কিংবা ওয়েবসাইটটা সাজাতে হবে। তাহলে এর ভিতরে আপনি কি কি করবেন? কন্টেন্ট তৈরি করতে হবে আপনার। নিশ্চয়ই ওয়েবসাইটটা তো খালি রেখে দিলে আপনার সাইটটা র্যাঙ্ক করবে না।
ওই ওয়েবসাইটের ভিতরে কিছু কিছু কন্টেন্ট থাকতে হবে। সেটা লেখা হতে পারে, ছবি হতে পারে, সেটা হতে পারে কোনো ভিজুয়াল কোনো কিছু, সেটা হতে পারে ভিডিও, হতেই তো পারে। এগুলো তো আপনাকে বানানো শিখতে হবে। তো এগুলো শিখতে গিয়ে আমরা এটা শিখবো। এটা ধাপ নাম্বার 3। ধাপ নাম্বার 4 হচ্ছে সেটাকে নার্চারিং করা, মেনটেনেন্স করা। এটা এমন না যে একবার করে রেখে দিলে আমি বছরের পর বছর কামাই করব। এটা এমন যে আপনি সাপোজ মনে করেন আমি ইউটিউবে এই 1 মাস 2 মাস আমি ইউটিউবে কখনো প্রফেশনাল হইনি, মানে ইউটিউব কখনো আমি সিরিয়াসলি নেইনি। তারপরেও আমি যে ভিডিওগুলো আমার ক্লায়েন্টের জন্য দিচ্ছিলাম, আমার মনে আছে প্রথম ভিডিওটা আমি বানিয়েছিলাম, আমার এক ক্লায়েন্ট খালি মাথা খাচ্ছিল, ভাই এটা করে দাও, এটা করে দাও। আমি ভিডিও করে ইউটিউবে দিয়ে বললাম যে ভাই তুমি এটা দেখো তো, করো তো। সেই ভিডিওটা দেখে আমার যাত্রাটা শুরু। আমি কিন্তু প্রফেশনালি ইউটিউব থেকে কামাই করবো এর জন্য কিন্তু আমি ইউটিউবের চ্যানেল খুলি নাই। তো চ্যানেল খোলার পর কয়েকটা ভিডিও দেওয়ার পর দেখেন $101 আমি কামাই করছি। হ্যাঁ, মজার বিষয় না? আমি কিছু না করেও কামাই করতেছি, আর এই কামাইটা আসতেই থাকবে। আমার এখন এই পেমেন্টটা নিব, সেজন্য আমি এখন অ্যাপ্লাই করেছি, সেজন্য এটা ফ্রিজ হয়ে আছে। বাট এরকম আমার এভারেজ প্রতি মাসে $15-20-30 আসে প্রতি মাসে। আমি কিছু করি না কিন্তু ইউটিউবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি ইউটিউব নিয়ে সিরিয়াস হতাম, ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি, ভালো ভালো কিছু করে দিলাম, আপলোড করতেছি, প্রতিনিয়ত আপডেট থাকছি, তাহলে হতো কি যে আমার প্রতিদিন এই $15-20 আসতো, এবং মাস শেষে সেটা দেখা যেত আমি মোটামুটি হচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট আমার যোগ হয়ে গিয়েছে, এবং মাস শেষে আমি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে নার্চারিং করতে হবে। আমি নার্চারিং করতেছি না, আমি এটা দেখভাল করতেছি না বলে ইউটিউবে কামাই ভালো হচ্ছে না। কিন্তু আমি ভালো কথা বলতে পারছি, আমার ক্যামেরা ফেস খুব একটা খারাপও না, আমি কথা গুছিয়ে বলতে পারি, মানুষকে বোঝাতে পারি, আমি আই কন্ট্যাক্ট করতে পারি, সমস্ত কিছুর অ্যাবিলিটি কিন্তু আমার আছে, অনেকের নাই এটা। আপনার সামনে ভিডিও ক্যামেরা চলে আসুক, আপনার মাইক্রোফোন সামনে দিয়ে দিই, আপনি দেখেন মুখ দিয়ে কথা বের হবে না আপনার। এই যে অ্যাবিলিটিটা, এটাও কিন্তু একটা স্কিল। এটা থাকার পরেও আমি কামাই করতেছি না, কারণ কি? আমি নার্চারিং করি না। তো সেই ক্ষেত্রে এইটা একটা ককটেলের মতো ভাবেন, যে একটা মেথড, ইনকামের মেথড। এই মেথডটা যদি আপনার বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে হবে কি যে এই বাস্তবিক জীবনে আপনার অ্যাপ্লাই করা হলে আপনার আস্তে আস্তে এই গেইনটা হবে। আজকে ধরে নিন যে আপনি একটা গ্যাজেট রিলেটেড কিংবা হেলথ রিলেটেড কিংবা এমন কোনো আনকমন রিলেটেড, আমি যদি এটা দেখি যে আমি আনকমন বিষয়টা বুঝবো কিভাবে, আপনি যদি এভাবে লিখেন গুগল লাইভ সার্চ, আপনি যদি এটা লিখে যদি সার্চ দেন, তাহলে গুগলে এখন কি সার্চ হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি একটু বড় পরিসরে দেখেন কত মানুষ, কোটি কোটি মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোন জায়গায় কি সার্চ হচ্ছে গুগলে, সেইটা আপনার চোখের সামনে আপনি দেখতেছেন। আচ্ছা, এটা আবার কি শব্দ, ওইটা আবার কি শব্দ, আপনি অল্প করে দেখেন, আপনি একটা করে দেখেন। একজন আরবিতে সার্চ দিচ্ছে, একজন হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে সার্চ দিচ্ছে, একজন ইংরেজিতে সার্চ দিচ্ছে, যে কোনো একটা খুঁজছে। তা আমি এইটা কেন দেখছি, এইটা একটু ভালো করে পয়েন্ট করেন। পয়েন্টটা হচ্ছে মানুষ কি চায়, মানুষের ডিমান্ড কি, মানুষ চাচ্ছে কি, মানুষের চাহিদা কি, মানুষ যেটা চাচ্ছে সেটাই তো সার্চ দিচ্ছে, তাই না? এই জিনিসটার পাশাপাশি আরো একটা জিনিস করতে পারেন আপনারা, সেটা হলো যে গুগল ট্রেন্ড মানে কি, যে আমার তো পাখি জামা লাগবেই, না হলে আমি আত্মহত্যা করবো। আপনারা দেখছেন হয়তো এরকম নিউজ, যে পাখি জামা পাই নাই, তারপরে আরো কিছু কিছু জামার নাম মনেই তো ভুলে গেলাম। এই জামা কাপড় ঈদের সময় কিনে দেয় না, কিংবা ওই জামা লাগবে আমার, আসলে ওই জামাটা আহামরি কিছুই না, কিন্তু এটা ট্রেন্ডিং এ চলে আসছে। হ্যাঁ, যে সবার ভিতরে হ্যাঁ ওই জামা পড়তে হবে। তো এখন কি ট্রেন্ড চলতেছে, মানুষ আসলে এখন কোনটার পেছনে ছুটতেছে সেটা আপনাকে জানতে হবে। সেই জন্য গুগল ট্রেন্ডস নামের একটা সাইট রয়েছে, সেখানে গিয়ে আপনি সহজে এই সময় কোন কোন বিষয় ট্রেন্ডস রয়েছে, আপনি এই সাইটটা আরেকটু ভালো করে দেখবেন। মানে কোন দেশে কি চলতেছে, ওয়ার্ল্ড কাপ কোন দেশে চলতেছে, কোন কোন সময় পাস্ট 7 দিনে কি হয়েছে, আর্জেন্টিনা সাউথ কোরিয়া বিষয়ে নিয়ে সার্চ হয়েছে, কি কি সার্চ হয়েছে, এই সমস্ত রিপোর্ট গুলো আপনি পাবেন। এই সাইটটাকে প্রপার ওয়েতে ব্যবহার করতে হলে আপনি চাইলে ইউটিউবে সার্চও দিতে পারেন, যে হাউ টু ইউজ গুগল ট্রেন্ড, পারবেন। হাউ টু ইউজ গুগল লাইভ সার্চ, হাউ টু ফাইন্ড কম্প্যাটেবল, মানে হাউ টু ফাইন্ড কম্প্যাটেবল নিশ, এটা আপনি লিখতেই পারেন। কিংবা পপুলার নিশ, এখন কোনটা পপুলার,
তো পপুলার বিষয় নিয়েই যে আপনাকে কাজ করতে হবে এরকম কোনো না। মানে আমি এই জিনিসটা আপনাকে কেন বলতেছি যে আপনি সাইট বানাবেন, এসইও করবেন, আপনি হচ্ছে সেটাকে নার্চারিং করবেন, আপনি কন্টেন্ট বানাবেন, কিন্তু আপনি ভালো একটা টপিক নির্বাচন করতে পারেন নাই, দিন শেষে রেজাল্ট শূন্য। আপনি আপনার কম্পিটিটরের সাথে পেরে উঠতে পারতেছেন না। এখন আপনি মোবাইল কোম্পানি বানাবেন, আপনার কাছে টাকাও কম, তাহলে কিন্তু আপনার আপনার ইঞ্জিনিয়ারিং নলেজও নাই, তাইলে আপনি পেরে উঠবেন না। অ্যাপল আছে, স্যামসাং আছে, শাওমি রয়েছে, হুয়াওয়ে রয়েছে, তারা অলরেডি মার্কেটে এক্সিস্ট করতেছে এবং লিড করতেছে। তার ভিড়ে আপনি কি মোবাইলের কোম্পানি দিয়ে টিকে থাকতে পারবেন? এইটা হচ্ছে নিশ, মানে এটা একটা ক্যাটাগরি যে আমি কি নিয়ে কাজ করব। তা আমার তো মাথা ব্ল্যাঙ্ক, আমি তো জানি না যে কোন ক্যাটাগরির কাজ হয়, অনলাইনে কোন ক্যাটাগরি। আমার যদি বাস্তবিক দুনিয়াতে হতো তাহলে যে মুরগির ফার্ম বানাবো, ছাগলের খামার দিব, হয়তোবা হচ্ছে বাটিক বুটিকের কাজ করব, সেলাইয়ের কাজ করব, হয়তোবা রান্নার একটা ইয়া দিব, রেস্টুরেন্ট দিব, চা বানাবো, রিক্সা চালাবো, গার্মেন্টসে যাব, এগুলো আপনি বলতে পারতেন। কিন্তু অনলাইনের দুনিয়াতে কি পপুলার, সেই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করার জন্য আপনাদের পদ্ধতিও দেখাই দিলাম, আপনারা সেটা হয়তোবা অল্প সময়ের ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা অবশ্যই এটা নিয়ে বিস্তর গবেষণা করতে পারেন। ইউটিউবের মাধ্যমে আপনি লিখে দেন হাউ টু লাগান, হাউ টু ইউজ অমুক, হাউ টু ইউজ তমুক, লিখে এভাবে সার্চ দেন। সার্চ দিলেই কিন্তু আপনার এটা চলে আসবে। ফর এক্সাম্পল হিসেবে অনেকে হয়তো বলবে যে স্যার একটু এক্সাম্পল দেখান। যেমন আমি নতুন ট্যাবে গেলাম, youtube.com-এ চলে গেলাম, যাওয়ার পরে আমি লিখলাম যে আমার কথাই লিখলাম হাউ টু ইউজ, এখানে তার আগে লিখে দেন গুগল ট্রেন্ডস, চলে আসছে। দেখেন গুগলের উপকারী একটি সেবা 99 লোকে জানে না, গুগল ট্রেন্ডস টিউটোরিয়াল 2020, তারপরে আলটিমেট ট্রাফিক গুগল ট্রেন্ডস থেকে কিভাবে ট্রাফিক আসবেন, ফাইন্ডিং ট্রেন্ডস কিভাবে ফাইন্ড করবেন, গুগল ট্রেন্ডস গাইডলাইন। হ্যাঁ, দেখেন কত সুন্দর ভিডিও পাচ্ছেন। আমি ইতিপূর্বে কিন্তু ফিল্টারের কাজও দেখিয়েছি, যে ভিডিও কিভাবে সার্চ দিয়ে বের করেন। অনেকেই টিউটোরিয়াল দেখতে জানেন না, এটার অনেকের দুর্বলতা, যে আমি যে কি খুঁজবো আমি জানি না, আমি যে কি চাই এটা আমি জানি না, এটা হওয়া যাবে না। এই ধাপটাকে আপনাকে প্রথমে শেষ করে আসতে হবে, যে আগে কিভাবে শিখতে হয় এটা জানতে হবে। আমার যে কোনো প্রবলেম, একজন মোবাইল নিয়ে এসে বলতেছে ভাই স্ক্রিন আর অন হইতেছে না, মানে এই ফ্রিজ হয়ে আছে, মানে অনেক সময় হয় না মোবাইল হ্যাং করে বসে আছে, অফও হয় না অনও হয় না। হ্যাঁ, আবার কেউ বলতেছে ভাই এই মোবাইলটা একটু ফ্ল্যাশ মেরে দেন, মানে রিসেট দিয়ে দেন, হার্ড রিসেট। তা আমি তো ওই মোবাইলের হার্ড রিসেট কোন বাটন চেপে দিতে হয় সেটা আমি জানি না। আমি ফট করে গুগলের সার্চ দিয়ে দিলাম যে অমুক মডেল হার্ড রিসেট, চলে আসলো, আমি ভিডিওটা দেখলাম, তারপরে হার্ড রিসেট দিয়ে দিলাম। তো প্রবলেম যদি আসে তাহলে স্পেসিফিক প্রবলেমে আপনাকে স্পেসিফিক বিষয় খুঁজে বের করার সক্ষমতাও কিন্তু একটা স্কিল। এই স্কিলটা যদি আপনার না থাকে তাহলে আপনি আগাইতে পারবেন না। সবসময় আমি মোস্তাফিজুর কথা বলবো না, সবসময় আমি দেখাবো না, রাস্তা দেখাবো না, আপনাকেও তো মাঝে মধ্যে সামনে আগাইতে হবে। আমি হয়তো বা মাঝে মধ্যে পুশ করবো, বাট আপনাকে এই রাস্তাগুলো আপনার নিজেকেই দেখে নিতে হবে। তার আগে আপনাকে নির্বাচন করতে হবে। এখন এইটা না যে আমি গ্রাফিক শিখবো, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, না আমি হচ্ছে ডাটা এন্ট্রি করব, এইটা না। এইটা হচ্ছে যে আমি কি নিয়ে কাজ করব। আমি তো একটা স্কিল শিখতে চাচ্ছিলাম, স্যার আবার বললেন যে আপনি স্পেসিফিক একটা স্কিল শেখার পেছনে সময় মানে নষ্ট না করে, নষ্ট না অবশ্যই আপনি ওই স্কিলটা ভালো করে শিখতেন, 3 মাস 6 মাস লাগতো, কিন্তু আমি বলতেছি যে একটা প্রজেক্ট হাতে নিয়ে নেন, যে এই প্রজেক্টটা শেষ করতে হয়তো বা এই প্রজেক্ট থেকে আপনার আর্নিং আসবে না, বাট আপনি একটা নিজে করেছেন, সেই ক্ষেত্রে আপনি নিজে করতে গিয়ে যা যা করা লাগে তাই করেন। তাতে করে হবে কি যে আপনার এই যে বেসিক যে স্কিল গুলো রয়েছে সেগুলো সবগুলো আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে। তো আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। এখন যদি আমার এই কথার ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে করতে পারেন, এবং আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিব, কারণ যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আচ্ছা, আমি এতক্ষণ যা বুঝালাম আমি বুঝিনি এরকম টাইপেরও কথা বলতে পারেন, সমস্যা নাই, আমি রাগ করবো না। প্রশ্ন না থাকলে আসলে কি, হঠাৎ করে কোনো টিচার থেমে গিয়ে যদি বলে এই প্রশ্ন করেন, তাহলে মাথা থেকে আসলে আসে না, প্রশ্ন সত্যি আসে না। তো যদি কোনো নোট করে রাখেন যে না ঠিক আছে এটা বিষয়টা বুঝি নাই, বলতে পারেন। সাবরিয়া ইয়াসমিন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না।
আপনি বলতেছেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না কিন্তু সাবরি ইয়াসমিন, কথা কেটে কেটে আহ, আসছে। ভাইয়া আমি কিছু বলি নাই, কিছুক্ষণ আগে আমার নেটওয়ার্ক কানেকশনটা সমস্যা হয়েছিল, তো আমি লাস্টের কয়েকটা কথা শব্দ শুনতে পাই নাই অবশ্য, আবার আমি কানেক্ট হয়েছি আর কি, নো প্রবলেম, মানে ঠিক একটু আছে। প্রবলেম হচ্ছে মোবাইলে। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। ওকে, সো তাহলে আমরা মোটামুটি আজকের যে যুক্তিযুক্ত আলোচনা করলাম তার ভেতর থেকে আমি নিজেই 10টা প্রশ্ন করব, আমি নিজেই উত্তর দিব, তাতে করে আপনারা সহজ হবে আপনাদের আপনাদের শেখার ব্যাপারটা। তো দেখেন, একজন একজন গুণবান টিচারের দায়িত্ব হচ্ছে সকল স্টুডেন্টকে বাজায় নেওয়া। মানে আমি যেটা করি না আর কি, এইটা আমার একটা ফল্ট, তার কারণে আমার অনেক শিষ্য ঝরে যায়, এটা সত্য কথা। আমার কাছে অনেকেই শেখে, শিখতে শিখতে অনেকেই ঝরে যায়। কারণ কি জানেন, যে আমার এই দুর্বলতার কারণে, যে আমি বাজাইতে পারি না। মানে আমি আমার পার্টটা বুঝি যে আমি শিখাবো, সমস্যা নেই, কিন্তু শিখাই যে বাজাই নিব এটা করতে পারি না। যাই হোক, 10টা প্রশ্ন আমি করি, আপনাদের প্রশ্ন আমি করি, আমি উত্তর দেই। প্রশ্ন নাম্বার 1, সেটা হলো যে যে প্রজেক্টের কথা বললেন স্যার, এই প্রজেক্টটার কমপ্লিট করতে মিনিমাম যোগ্যতা কি? মানে মিনিমাম তো থাকতে হবে, এইটুকু না থাকলে আপনি মানে করতে পারবেন না। এটা মিনিমাম যোগ্যতা কি? আমি যদি বলি তাহলে মিনিমাম যোগ্যতা হচ্ছে অক্ষর জ্ঞান। আপনি ভাই এটা আমার কথা ছিল। হ্যাঁ, দেখছেন আপনার কথাগুলো আমি জানি, মানে কিংবা ওই মাইন্ড রিড করতে পারে। আপনাদের সময়ও তো আমি একটি স্টুডেন্ট ছিলাম। তো এটা অনেকে বলে না, প্রশ্ন করেন, আমি জানি না যে কেন প্রশ্ন করেন না, করার দরকার, এটা করার দরকার। যাই হোক, আমি দেখেন এখন প্রশ্ন যেগুলো করবো সেগুলো আপনিও হয়তো বলবেন, ও আচ্ছা আচ্ছা, এটা তো আমার প্রশ্ন ছিল, এটা তো আমার প্রশ্ন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা বলেন না সময় মতো আর কি, এটা একটা দুর্বলতা। যাই হোক, ভাই আমার কথা শোনা। হ্যাঁ শোনা যাচ্ছে রুস্তম ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, উত্তর দেই, এবার উত্তর দেই। সেটা হচ্ছে মিনিমাম যোগ্যতা হচ্ছে ভাই এটা তো যোগ্যতা লাগবে। হ্যাঁ আমি সেটাই বলছি, উত্তর দিচ্ছি, আপনি শুনুন। এটার মিনিমাম যোগ্যতা আর হচ্ছে, এখানে ভাই হ্যাঁ বলেন, সময়টা বলেন না। সময়, আচ্ছা ওকে, তার হ্যাঁ মানে এটা করতে হলে, প্রজেক্ট করতে হলে সময় কতটুকু লাগতে পারে? আচ্ছা ওকে, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যোগ্যতা হচ্ছে, মিনিমাম যোগ্যতা হচ্ছে অক্ষর জ্ঞান থাকতে হবে। আপনি যে কোনো কিছু দেখে পড়তে পারেন, বিশেষ করে ইংরেজি পড়তে পারেন, বুঝতে পারেন। আমি জোর দিচ্ছি না যে ইংরেজি জানতেই হবে, একদম প্রপার টোটাল জানতে হবে। আপনি যদি 80-70% বুঝতে পারেন তাও এনাফ। আর আমরা যদি শিক্ষিত হই তাহলে এটা তো অবশ্যই জানার কথা আর কি। এটা হচ্ছে প্রথম কথা। আর আরেকটা কথা আমি বলে রাখি, যে দেখেন, সময়ের কথা একেবারেই মাথায় নিয়েন না। আপনি এখন যদি আপনি এটা জানতে পারেন যে আপনার কবে মৃত্যু হবে, তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। সিরিয়াসলি, আমি একটা খুব চরম একটা এক্সাম্পল দিই আপনাকে, যে আপনি জানলেন যে আজ থেকে ঠিক 5 বছর 3 মাস পর আপনি মৃত্যুবরণ করবেন, আপনি জানলেন, এটা জানা হয়ে গেল আপনার, তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। আপনি জানেন না বিধায় এখনো ছুটে যাচ্ছেন, সফল হওয়ার চেষ্টা করছেন, দুনিয়াবি অনেক কাজ করার চেষ্টা করতেছেন, মানুষকে খুশি রাখার চেষ্টা করছেন, আবার আল্লাহর কিছু গুণগানও গাওয়ার চেষ্টা করছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, একটা স্কিল ডেভেলপের জন্য কত সময় লাগবে, কিভাবে এটা শিখবো আমি, কিভাবে মানে এইটা না করে ফোকাস হন যে আমি এই স্কিলটা যদি অ্যাচিভ করতে পারি, তাহলে অন্ততপক্ষে মাসে $1000, মানে প্রায় 1,00,000 টাকা আমি ইনকাম করতে পারবো। আর 1,00,000 টাকা ইনকামের জন্য যা করার দরকার আমি তাই করব। আপনারা যদি কিছুদিনের মধ্যে নিউজ দেখেন তাহলে হয়তো এটা দেখবেন যে লিবিয়াতে গিয়ে যেটা ইউরোপ কান্ট্রি হচ্ছে ইতালি, লিবিয়া হয়ে ইতালিতে ঢোকার জন্য নৌকা হয়ে যেতে হয়, এই যে সমস্ত রাবারের বোর্ড গুলো হয়ে যেতে হয়, 10 দিন 15 দিন 1 মাসের যাত্রা এই সমুদ্রের ভিতরে থাকতে হয়। এমনও রিপোর্ট শোনা গেছে মানুষ মরে গেছে, ওই মানুষের গোস্ত চিড়ে চিড়ে খাইছে খিদার চোটে। এটা কেন করছে বলেন তো? এইটা দরকার আছে? বাবা মায়ের এখানে থাকবে, দেশে কিছু করবে, এই 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে ওই যাযাবরের মতো যাবে, জীবনের ঝুঁকি নিয়ে, এটা কেন করে জানেন? যে একবার যদি ইতালিতে ঢুকতে পারি রে ভাই, তাইলে মনে করেন একদম জীবনটা ফকফকা হয়ে যাবে। আর কামাই করব, ডলার ডলার কামাই করব, আর নিজে খাবো, বাড়িতে পাঠাবো, আর একটা সুন্দর বউ হবে। এই যে চিন্তা, এই চিন্তা থেকেই কিন্তু মানুষ রিস্ক নিয়ে নেয়।
মানুষ ফোর্স করে, যে সে পারে না তারপরও ফোর্স করতেছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যেখানে 2 লাখ না 1 লাখ না, আপনাকে যদি কেউ বলে যে ভাই তুই এই কাজটা শিখ, তাইলে তোর 50,000 টাকা ইনকাম হয় মাসে, আমার তো মনে হয় যে ওকে নাকে খড় দিয়ে 1 বছর চলা উচিত, যে নাকে খড় দিয়ে চলবে 1 বছর, তাও তাকে চলতে হবে, তারপরে সে ওই কাজটা পাবে। দেখেন না, একটা পিয়ন, মালি, তারপরে একটা মেথর, সুইপার, এই চাকরি নেওয়ার জন্য 8 লাখ 10 লাখ টাকা ঘুষ দিয়ে মানুষ বসে থাকে, তার মানে ওই তাই তো হলো 1 বছর তাকে নাকে খড় দিতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটা রাগের বিষয় না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এইটা আগে কনফার্ম হই যে এই কাজটা শিখলে আমার লাভ আছে কিনা। যদি আমি বুঝি যে এই কাজটা শিখলে আমার লাভ আছে, তাহলে আমি নাকে খড় দিয়ে হলে আমি 1 বছর টেনে নিয়ে যাব, 5 বছর টেনে নিয়ে যাবো, তারপরেও যদি সেটা হয় তাহলে আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে যদি এক্সাক্ট আমি সায়েন্টিফিক্যালি এই ব্যাখ্যাটা দেই, সবার মেধা সমান, সবার মেধা সমান, কেউ এটাকে বেশি, এই যে আমি এত কথা বলতে পারতেছি কেন জানেন, যে আমি আরো এরকম প্রায় 100 খানেক 1000 খানেক ক্লাস নিয়েছি, আরো লাখ লাখ মানুষের সামনে কথা বলেছি, সেই জন্য আমি আপনাদের সাথে কথা সামনাসামনি বলতে পারতেছি। তো আপনার কাছে এটা মনে হতে পারে যে ভাই কত সুন্দর করে কথা বলতে পারে, আমরা পারবো না, এই আমার যোগ্যতা নাই। কিন্তু আপনি রুস্তম আমার মতো 1 মাস 2 মাস 5 মাস ট্রাই করেন, আপনি রুস্তম আমার থেকে বেশি ভালো কথা বলতে পারবেন, এটা আমি ড্যাম শিওর, আমি লিখিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের সবার মেধা সমান, আমরা কেউ এটাকে ইউটিলাইজ করি, ব্যবহার করি, অথবা কেউ করি না। তো এভারেজ আমরা ধরে নেই এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমাদের মোটামুটি 6 মাস মতো সময় লাগবে, মোটামুটি 3 মাসের মধ্যে আমাদের প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। আর ওই 3 মাস আমরা নার্চারিং করব, মানে এটাকে পানি দিব, এটার গাছ আগাছা সাফ করব, এটাকে সার দিব, হ্যাঁ, এই 3 মাস। তো সেই ক্ষেত্রে 6 মাসের মধ্যে মোটামুটি আপনার প্ল্যাটফর্ম থেকে কিছু হলেও বেনিফিট আসতে শুরু করবে। এটা লিখিত কিংবা গ্যারান্টেড কিছু না, আপনি কোন ওয়েতে করতেছেন, কোন নিশ নিয়ে করতেছেন, কম্পিটিশন কেমন, সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো এরর আছে কিনা, সমস্ত কিছু বিবেচনা করেই তারপরে হচ্ছে। তবে একটা বিষয় মনে রাখবেন, টেম্পোরারি ওয়ার্কের থেকে, একদিনে 1 রাতে 1 লক্ষ টাকা কামাই করার থেকে পার্মানেন্ট কামাইয়ের জন্য মানুষ সরকারি চাকরি খোঁজে, কারণ জানে যে ঘুমাইলেও সরকার বেতন দিবে, মাস শেষে সরকার বাহাদুর বেতন দিবে, সেই জন্য ওই মেয়ের মায়েরা সরকারি চাকরিজীবী পাত্র খুঁজে। তো সেই ক্ষেত্রে আপনি টেম্পোরারি অনেক কিছু থাকবে আপনার লাইফের সামনে আসবে, কাজ করতেছেন, কিন্তু আপনি একদম স্থায়ী কোনো কিছু করেন নাই এতদিন, তাহলে বস আপনি অনেক পিছায় আছেন। আপনাকে অবশ্যই স্থায়ী যে কাজটাতে আপনার ইনকাম আসবে সেই কাজটাই আপনাকে ভালোভাবে করে রাখতে হবে, তাহলে আপনি আপনার পরবর্তী প্রজন্ম আসে থাকবে। আপনারা শুনলে অবাক হবেন, অ্যামাজন অ্যাফিলিয়েট করা কিংবা এরকম নিশ রিলেটেড ভালো পপুলার র্যাঙ্ক করছে, প্রতিদিন 5000 6000 ট্রাফিক আসতেছে, মানে সাইটে ভিজিটর ঢুকতেছে, এরকম সাইটের দাম মিনিমাম 20,000 10,000 $5,000। তার মানে একটা সাইট করে অনেকেই আছে যারা সাইট থেকে আর্নিং করে সাইট বিক্রি করে, এটাও কিন্তু একটা ব্যবসা। আমি আবারও বলতেছি, এটাও কিন্তু একটা বিজনেস। সেটা হলো যে আপনি সাইটটা তৈরি করবেন, সাইটটা নার্চারিং করবেন, ট্রাফিক নিয়ে আসবেন, কিছু আর্টিকেল ওই যে কন্টেন্ট তৈরি করে দিবেন, দেওয়ার পর সাইটে আপনি ট্রাফিক নিশ্চয়ন দিবেন, যে হ্যাঁ ট্রাফিক আসতেছে প্রতিদিন 5,000 6,000 10,000 ট্রাফিক আসতেছে, যখনই আসতেছে স্ক্রিনশট দিয়ে আপনি, এরকম প্রচুর গ্রুপ আছে যে আমার এরকম রেডি সাইট আছে, সেই রেডি সাইট চাইলে তোমরা কিনতে পারো। তার মানে এরকম অনেক টাকাওয়ালা মানুষ আছে যারা রেডি প্ল্যাটফর্ম চায়, যেখানে ইনভেস্ট করেই সে টাকা কামাই করতে শুরু করবে, এরকম অনেকেই আছে। তো এরকম অনেকেই এই সাইটগুলো কিনে নেয়, আবার অনেকে এই যে তিল তিল করে সাইটটা বানায়, এদের কাজই হচ্ছে এরকম সুন্দর সুন্দর সাইটগুলো বানায়, ট্রাফিক নিয়ে আসা, কিওয়ার্ড রিলেটেড যে নিশ রিলেটেড সাইটগুলো আছে সেগুলো বানায় বিক্রি করে দেওয়া। আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারছি। আচ্ছা, তাহলে সময় এবং কিভাবে করবেন এটা মোটামুটি আমি বলে ফেলেছি। আরো কিছু প্রশ্ন করি, জেনারেল কিছু প্রশ্ন, যদিও আমি অনেকগুলো প্রশ্নের উত্তর এই কথাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আরো কিছু জেনারেল প্রশ্ন করি যে আচ্ছা আমি পারবো, আমি কি পারবো, এটা আপনি জানেন, এটা আমি জানি না, আপনি পারবেন কিনা আপনার মনকে বলেন। আপনি এমন করতে পারেন যে 100 বার আমি পারবো, আমি অবশ্যই পারবো, এই কথাটা লিখে বড় বড় করে লিখে দেওয়ালে টাঙ্গায় রাখেন এবং প্রতিদিন ওই দিকে তাকান, আমি পারবো আমি পারবো আমি পারবো। আপনি বিশ্বাস করেন, কোনো কাজ না করেও যদি আপনি প্রতিদিন 100 বার জপেন যে আমি পারবো আমি পারবো, এটা আমার দ্বারাই হবে, এটা আমি অবশ্যই করবো, এটা যদি আপনি 100 বার যদি প্রতিদিন বলেন, তাও আপনি 2 ধাপ আগাই গেলেন, 5 ধাপ আগাই গেলেন। এটা অবশ্যই এই কনফিডেন্ট থাকতে হবে। আমার দ্বারা মনে হয় হবে না, আমার তো খুব প্যারা, বাড়ির চাপ, বয়ফ্রেন্ডের চাপ, গার্লফ্রেন্ডের চাপ,
এত চাপ, চাপে চাপে চাপাতি হয়ে যায় মাঝে মধ্যে। তো সেই ক্ষেত্রে এইটা আমার দ্বারা হবে না, কিংবা আমি আসলে ফ্রাস্ট্রেশনে ভুগি, আমার অনেক সমস্যা, এইটা আমার দ্বারা হবে না। এই জিনিসটা কিন্তু অনেকখানি অনেকখানি আপনাকে পিছাই দেয়। আপনার থাকবে দেখবেন যে সবকিছু ঠিক আছে, কোনো একটা প্যারা আছে ওর লাইফে, আজ আসে কাল আসে না, আজ আসে কাল আসে না, একসময় আসেই না, এরকম হয় কিন্তু অ্যাকচুয়ালি। তো দেখেন সবুজ ভাই বিভিন্ন জায়গা থেকে, আসাদ ভাই, এখানে যারা সবাই আমার সাথে আছেন তারা সবাই যে কোনো জায়গা থেকে, আমি যখনই ডাকি তখনই আপনারা সারা দেন, হ্যাঁ আছি আছি স্যার আমি আছি। তার মানে আপনারা অ্যাক্টিভ আছেন। আমি দোয়া করি আগামী 6 মাস পর আপনারা সবাই লাখপতি হন। আমাকে 2 পয়সা দিয়েন না, চকলেট কিনে দিয়েন, নো প্রবলেম। অথবা চকলেটও লাগবে না, দোয়া দিয়ে দিয়েন যে এই লোকটা যেন তাড়াতাড়ি মরে, কারণ এটাই ভালো দোয়া। যত বেশি দিন থাকবো তত বেশি পাপ কাজ করে যাব আর কি। তো যাই হোক, একটু ফান করলাম। না ভাই, বিয়েতে দাওয়াত দিব। হ্যাঁ, কিসের দাওয়াত? কিসের বিয়ের দাওয়াত? আচ্ছা, হ্যাঁ, সুন্দর বিয়ে করো কামনা করি। আচ্ছা, সব মিলিয়ে যেটা আমি ফাইনালাইজ করতে চাচ্ছি আপনাদের ভেতরে, 3টা জিনিস আপনাকে মেনটেন করে চলতে হবে। ডেডিকেশন দিতে হবে, যে আপনি অবশ্যই এই ব্যাপারে ডেডিকেটেডলি কাজ করছেন। আমি আপনাকে এই কোর্স শেষে, তার মানে আজকে তো চতুর্থতম না পঞ্চম, কত বললেন? চতুর্থটা পঞ্চম আজকে? আজকে পঞ্চম। পঞ্চম পঞ্চম, আচ্ছা। তো সব মিলিয়ে 5টা আর 2টা হয়তো বা আছে। আমি যেতে যেতে আপনাদের রিসোর্সও দিয়ে যাব, এবং শুধু তাই না, রিসোর্স না, মানে আপনাদের একটা কোর্সের ব্যবস্থাও আমি করেছি, সেটা একটু সংক্ষিপ্তভাবে বলে নিই। আমার কোর্সের ফি মাত্র 6,000 টাকা। আমার কোর্সের ফি মাত্র 6,000 টাকা, যেটা কিনা আপনি অবশ্যই কোর্সের পূর্বেই পরিশোধ করবেন। সামর্থ্য না থাকলে 2বারে করবেন। প্রথমে দিবেন 3,000, তারপরে একটা সার্টেন টাইম পর আপনি 3,000 টাকা দিবেন। এই 6,000 টাকা আপনার কাছ থেকে আমি নিব, কারণ এটা আমার ওই 3 মাসের বিল। 3 মাস যে আমি পকর 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 করবো, ওই 3 মাসে 6,000 টাকা নিশ্চয়ই আমি কামাই করব না। ওই সময় 6,000 টাকার বেশি আরো কামাই করব, কিন্তু 6,000 টাকা দিয়ে কোর্স করতেছি বাবা, মিস করলে চলবে না, এই চিন্তা যেন থাকে। সেই জন্য তো এই 6,000 টাকার ভিতরে আমি সহ আমি আরো 2জন মেন্টরকে একসাথে করবো এখানে, 2 থেকে 3 জন। আমাদের আফতাব ভাই আছেন ডিআইটি ইনস্টিটিউট, আমাদের হচ্ছে রানা ভাই আছেন, হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক, হচ্ছে লার্নিং আর্নিং প্রকল্প। আমাদের হচ্ছে আলিম ভাই আছেন, আমাদের হচ্ছে এরকম অনেকেই আছে আমার সাথে যারা মেন্টর হিসেবে কাজ করবে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিংবা এই যে শেখার ব্যাপারে এই বিষয়ে। আর আমি তো মাল্টি ট্যালেন্টেড সুপার হিউম্যান মোস্তাফিজুর রহমান, স্বপ্ন ওরফে শাহিন থাকবে, সমস্যা নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যদি এই ব্যাপারে এগ্রি থাকেন, তাহলে 6টা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 1 সপ্তাহের একটা ট্রেনিং আপনারা ফ্রি পাবেন। 200 টাকা করে জমা নিয়েছিলাম আমি অনলি, মনে আছে আমার। এই 200 টাকার কিন্তু কোর্স নাই, একটা ক্লাস করব আমি 10,000 টাকা চার্জ করব, এরকমও অনেক প্ল্যাটফর্ম আছে। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে 6,000 টাকা আপনাকে পে করতে হবে, 3 মাসের কোর্স হবে। এই 3 মাসে একটা ওয়েবসাইট দাঁড় করানো পর্যন্ত, মানে সাইট পুরাটা রেডি হয়ে যাবে সেই পর্যন্ত আমি সাপোর্ট দিব। তারপরে সেটাকে আপনি টেক কেয়ার করবেন কিভাবে, কিংবা সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন কিভাবে, সেটার দায়িত্ব আপনার। তো একটা নিশ রিলেটেড সাইট, যে কোনো নিশ নিয়ে একটা সাইট কিভাবে বানাতে হয়, সেটা এসইও কিভাবে করতে হয়, সেটা ডিজাইন সুন্দর করতে হয় কিভাবে, সেটাকে কিভাবে ওয়েল অপটিমাইজ করতে হয়, কিভাবে এটাকে নার্চারিং করতে হয়, এই জিনিসগুলো আমি শেখাবো আপনাদের। তো যারা এগ্রি আছেন তারা আমাকে আগামী কালকের মধ্যেই জানাবেন, আমি কারিকুলাম রেডি করবো, না হলে এই কোর্সটা বাদ দিব। যেহেতু আমার যেটা দায়িত্ব ছিল আপনাদের বেসিক জিনিস জানানোর, সেগুলো আমি জানিয়েছি আলহামদুলিল্লাহ। আর যেগুলো জানাবো বলে স্থির করে রেখেছে, যে প্রিমিয়াম কিছু টুলস রয়েছে, যে সমস্ত টুলস গুলো ব্যবহার করে আপনি খুব সহজে আপনার কাজগুলো আরো সহজ করে তুলতে পারবেন, এগুলোই সিক্রেট। ওই যে ওস্তাদের মায়ের শেষ সাইটে গোমর, তা আমি অবশ্য গোমর রাখি না, আপনারা টাকা না দিলেও আমি শেখাবো, নো প্রবলেম, কিন্তু টাকাটা নিচ্ছি নৈতিক দায়িত্বে, কারণ আমার একটা পারিশ্রমিক থাকতে হবে, মাস্ট বি, তা না হলে তো আমি এখানে ইন্টারেস্টেড হব না। তো যাই হোক, সব মিলিয়ে আপনারা এই বিষয়টা, হ্যাঁ একজন মেসেজ দিয়েছে আমাকে, সবুজ ভাই,
হ্যাঁ, এই যে বলছি যে ফ্রিল্যান্সিং শুরু করতে যা করতে হবে, বাস্তবিক দক্ষতা, হ্যাঁ এটা আমি বলেছিলাম, বাস্তবিক দক্ষতা কিভাবে প্রয়োগ করতে হবে এটা আমি দেখাচ্ছি। ইন্টারনেট, ওয়েবসাইট ও টুলস সম্পর্কিত ধারণার কথা বলেছি আমি। কাজ শুরু করার পূর্ব প্রস্তুতি, হ্যাঁ অবশ্যই ধাপগুলো আমি বলতেছি। ইংরেজি দক্ষতা বাড়ানোর কৌশল, হ্যাঁ দক্ষতার বাড়ানো, শেষ দিনে ইংরেজির ব্যাপারে কথা হবে। নিজেকে তুলে ধরার প্রোফাইল তৈরি, হ্যাঁ শেষ দিনে প্রোফাইল তৈরি করার ব্যাপারেও কথা হবে ইনশাল্লাহ, সেদিন আমরা ধরে রেখেছি আর কি। সব মিলাই আমি যে কথাগুলো দিয়েছিলাম, আমাদের সবুজ ভাই কিন্তু সুন্দর করে এগুলো আবার পয়েন্ট গুলো তুলে ধরেছে। আর সবুজ ভাই এটা পয়েন্ট করে রেখেছে, আলহামদুলিল্লাহ। সবুজ ভাই, আমি অবশ্যই এইগুলো আমার মাথায় আছে বলেই আমি এই জিনিসগুলো আপনাদের পর্যায়ক্রমে শেখাচ্ছি। আর আশা করছি যে আর বাকি যে 2 দিন রয়েছে, এই বাকি 2 দিনে যেগুলো বাকি থাকবে সেগুলো আপনারা শিখে যেতে পারবেন। তো আমার যে কোর্সটা চালু করতে চাই সেগুলোতে এগ্রি আছেন ইনস্ট্যান্ট, এখন কে কে আছেন একটু আমাকে জানান তো, যে স্যার আমি করব, কিংবা ভাই আমি করব, এরকম কেউ আছেন? জি ভাই, ভাইয়া ইচ্ছা আছে করার। সবুজ ভাই, আজাদ ভাই, তারপর সাবরি ইয়াসমিন, সবাই এখানে আছেন। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, টাকা পয়সার মামলাতে একটু সমস্যা হতে পারে আপনাদের, টাকা পয়সার ব্যাপারটা, তবে জায়গা মতো ইনভেস্ট করাটা খুবই দরকার। আমরা বেজায়গায় অনেক টাকা খরচ করে ফেলি। হ্যালো হ্যাঁ, জায়গা মতো খরচ করতে হবে। ভাইয়া আমিও করব। আচ্ছা, হ্যালো ওকে ফাইন। হ্যাঁ সবুজ ভাই, শুনতে পাচ্ছি, আছি। ভাই, আহ, এতক্ষণ মানে কথা যাচ্ছিল না। এবার আসছে। আহ, আমি 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 একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। জি জি। আজকে তো 5ম ক্লাস, এই কদিনে তো আপনি জিজ্ঞেস করেছিলেন প্রত্যেককে যে কে কি শিখতে চায় বা কি করতে চায় সেটার বিষয়ে। জি জি। তো আজকে আজকে বলছেন যে এই একটা কোর্স করাবেন আর কি। তো যারা যেটা শিখতে চেয়েছিল ওইটার কি হলো, এটা একটু জানতে চাচ্ছি আমি। আচ্ছা, ধন্যবাদ, দারুণ প্রশ্ন এবং একদম সময় উপযোগী প্রশ্ন, মানে যেটা এখনই হয়তোবা বলার কিছু ছিল আমার। তো যাই হোক, আমি সবুজ ভাই যেটা বলতে চাচ্ছিলাম, আমি একদম মানে ওই যে প্রথমে বললাম সুপার হিউম্যান, আসলে আমি সুপার হিউম্যান না, আমি সাধারণ মানুষ। আমি ওই বিষয়টার ভেতর দিয়ে আপনার মাইন্ডটাকে রিড করার চেষ্টা করেছি যে আপনি কি ভালোবাসেন। ওই যে গরুর রচনা বানাবো আমি, অ্যাকচুয়ালি নদীর রচনা পড়াচ্ছি, কিন্তু আমি গরুর রচনাই কিন্তু আপনাকে শোনাবো, আপনাকে আপনার কানে যেন গরুর রচনাই যায় সেইভাবেই কিন্তু আমি প্যারাগ্রাফ রচনা করব। আমি আপনাকে এমন প্রসেসের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি, আমি জানি যে আমার সবুজ ভাই হচ্ছে ডাটা অ্যানালাইসিস করার ব্যাপারটা নিয়ে সে শিখতে চায়, কিন্তু আমি বলছি যে একটা পুরো প্রজেক্ট শেখাবো। প্রজেক্টের ভিতরে ওই ডাটা অ্যানালাইসিসের সেক্টর যে যে বিষয়গুলোতে আসবে সেগুলোতে আপনাকে বেশি করে হোমওয়ার্ক দেবো, চাপ দিব যে এগুলো করে দেখাতে হবে। আপনি যদি পুরো সাপোজ মনে করেন একটা পাহাড়ে উঠতে চাচ্ছেন, আপনি একা একা উঠতে গেলে, আচ্ছা পাহাড়ের কথা বাদ দেন, আপনার আপনার গাড়ির আপনার হচ্ছে আশেপাশে গাড়ি লোড হয়, ট্রাক লোড হয়, এরকম আপনি নিশ্চয়ই দেখেছেন। দড়ি যখন টানে তখন হিয়া হিয়া সবাই মিলে মিলে করে একসাথে। এটা কেন করে জানেন? যে একলা যদি ট্রাকে টানতে দেওয়া হয়, টানো টানো টানো, একসময় এই মাসলস গুলো কাজ করলেও আপনি ফেড আপ হয়ে, আপনার মস্তিষ্ক বলবে ছেড়ে দাও আর টানো না। আর যখন সে হেইয়া হেইয়া করতেছে, ওই একটা রিদম তৈরি হচ্ছে। ওই রিদমে কিন্তু মানুষ কিন্তু মানে মাঝে মধ্যে সুপার হিউম্যান মানুষ হয়ে যায়, যে না ঠিক আছে, সে তার সে বিশ্বাসই করে নাই যে এত কিছু করবে সে। তা আমি যেটা বলতেছি, যখন একটা প্রজেক্ট দিয়ে দেবো যে এইটা শেষ করতে হবে 3 মাসের মধ্যে, তখন আপনি একটা এনভায়রনমেন্ট পাবেন যে না ঠিক আছে, আমার তো এই প্রজেক্টটা শেষ করতে হবে যে করে হোক। প্রজেক্ট শেষ হওয়ার পর তখন আপনি মনে মনে বলবেন যে আল্লাহ, আমি তো ডাটা অ্যানালাইসিস পারি, কিন্তু এই সাথে সাথে আমি আরো অনেক কিছু পারি। ব্যাপারটা এরকম যে যেন কোথাও গিয়ে আপনি আটকে না থাকেন। আপনাকে শুধু ডাটা অ্যানালাইসিস শেখাইতে গেলে 1 দিন সময় লাগবে। এই ভাই এভাবে এভাবে করেন, এই টুলস গুলো আছে, অমুক অমুক জায়গা আছে, এখান থেকে ডাটাগুলো নিবেন, বিক্রি করবেন, শেষ। আমি তখন এটার ভিত্তি পাবেন না, মাঝে মধ্যে হতাশ, কি শিখলাম, কাকে দিব কাজ, কার ডাটা কালেক্ট করব, ক্লায়েন্ট কোথায়, দূর ক্লায়েন্ট নক দেয় না, এত নক দেই আমি, ক্লায়েন্ট আমাকে মেসেজ করে না। আপনি কি করবেন? 5-7 দিনে, 1 মাস, 2 মাস, 3 মাসে আপনি হতাশ হয়ে ফিরে আসবেন। বাট একটা প্রজেক্ট কমপ্লিট করেছি, আমার ওয়েবসাইটে, এইটা বাহ দারুণ। তো এই জিনিসটা যখন আপনার ভেতরে চলে আসবে, তখন হবে কি যে আপনি কাজ পান আর না পান, আপনার নিজের একটা পোর্টফোলিও থাকলো, মানে আপনার পাখাতে একটা পালক যুক্ত হলো। তো সেই জন্য আপনারা যে কিছু নির্ধারণ করেন সেগুলো তো লিস্ট আমার কাছে থাকবেই, যে কে কি ভালো পারে কিংবা কে কি কোনটা শিখতে চাচ্ছে। একজন ভালো মেন্টরের গুণ হচ্ছে যে তাদেরকে ওইভাবেই কাজটাকে করানো। প্রজেক্টে একটা ওসিলা, নিশ্চয়ই বুঝতে পারছেন।
বুঝতে পেরেছি ভাই। কিন্তু কনফিউজ কোনো হ্যাঁ। কিছুতে? কনফিউজড বলতে মানে বলেছিলেন তো যে যেটা করবেন তাকে সেই অনুযায়ী মেন্টর দিয়ে ক্লাস কি বলে যে এটা প্র্যাকটিক্যাল ক্লাস করে ইয়ে করানো হবে। হ্যাঁ সবুজ ভাই, এখানে আমি কিন্তু মেনশন করেছি, এখানে কিন্তু মেনশন করেছি, সাপোজ মনে করেন আপনি ডাটা ডাটা এন্ট্রির কাজই তো শিখবেন, তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রজেক্ট ভিত্তিক আগাবো তখন ডাটা এন্ট্রির তো প্র্যাকটিক্যাল বিষয়গুলো আসবেই 100%। কন্টেন্ট ক্রিয়েশন এটা কিন্তু ডাটা এন্ট্রি কিংবা ডাটা অ্যানালাইসিসের কাজ। এই কন্টেন্ট ক্রিয়েশনের সময় আপনাকে বিশেষ বিশেষ কাজগুলো দেওয়া হবে। এখন হ্যাঁ, এরকম প্রশ্ন হতে পারে যে আমার শুধুমাত্র মোবাইলের দরকার, মোবাইলের ব্যাক পার্টের দরকার নাই, মোবাইলের ওপরের স্ক্রিন প্রোটেক্টরের দরকার নাই, আমার তো শুধুমাত্র মোবাইল চাই, এরকম যদি আপনার ইয়া থাকে, মানে যদি ফোকাস থাকে, তাহলে ডাটা রিলেটেড, ডাটা এন্ট্রি রিলেটেড যে সমস্ত কোর্স গুলো হয় সেগুলোরও আমি আপনাকে রিসোর্স দিয়ে দিব, মানে লিঙ্ক করাই দিব। ওই কোর্সটা আপনি চাইলে করতে পারেন। এমন না যে আপনি এই প্রজেক্ট ভিত্তিক, আমি প্রজেক্টটা আমি একটা নিশ্চয়ই আমি একটা ভেবেছি যে একটা স্টুডেন্ট কিভাবে শিখতে পারবে, এরকম ভাবেই তো আমি ভেবে এই কথাটা উপস্থাপন করেছি। কিন্তু স্পেসিফিক ভাবে যদি আপনি বলেন যে আমি ডাটা এন্ট্রি কিংবা ডাটা অ্যানালাইসিস কিংবা এই রিলেটেড কাজই শুধুমাত্র শিখতে চাই, তাহলে আমি সেইভাবেও আপনাকে হেল্প করতে পারবো। কারণ আমার অনেক পরিচিত টিচার কিংবা প্রশিক্ষক রয়েছেন যারা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ দিচ্ছেন। 10 মিনিটস স্কুল রয়েছে, বহুব্রীহি আছে, তারপরে ঘুড়ি লার্নিং রয়েছে, এরকম প্রচুর পরিমাণে মেথড রয়েছে আমাদের বাংলাদেশে এখন। সেটার সাথে আপনাকে কানেক্ট করে দিব, সেখান থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে নিতে পারবেন। তবে যদি আপনার মনে হয় যে না আমি একটা প্রজেক্টের মাধ্যমে মজায় মজায় শিখতে চাই, 3 মাসের সময় তো আর সবকিছু পারফেক্টলি শেখা যাবে না, তবে 3 মাসে যেন ওয়েস্ট না হয়, মজায় মজায় যেন শিখতে পারি কিছু, সেইটা যদি করতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর কি। দ্যাটস ইট। না এটা ঠিক আছে, কিন্তু আপনি বলেছিলেন আর কি যে পুরো ডিজিটাল মার্কেটিং বা পুরো ওয়েবসাইট একজন ব্যক্তি আসলে সবগুলি বিষয় পারবে না। মানে এক একজন এক একটা ডিপার্টমেন্ট মানে এক একটা বিভাগে গিয়ে কাজ করতে হবে। আমি ওই জিনিসটা নিয়ে কনফিউজড হয়ে গেছি এখন পুরোটা। না ওই জিনিসটা কনফিউজের কিছু নাই ভাই, ওই জিনিসটা কনফিউজের কিছু নাই। আপনি যদি আমার কথাটা যদি প্রপার ওয়েতে শোনেন তাহলে হয়তো বা বুঝবেন। প্রথম কথা হচ্ছে যে আমি কখনোই বলিনি যে পুরো প্রসেসটা আমি একা কমপ্লিট করব। আমি বলেছি যে এখানে আরো মেন্টর থাকবে, এমন না যে আমি তো ওয়েব ডেভেলপমেন্ট। আর আরেকটা বিষয় আপনাদের আরেকটু ক্লিয়ার করি, যে যে মানুষ সাইকেল চালানো জানে, বিশেষ করে সাইকেল 2 চাকার বাহন চালাইতে পারে, সে মানুষ মোটরসাইকেল চালাইতে পারবে কিংবা যত ধরনের 2 চাকার বাহন আছে সব চালাইতে পারবে। তো ঠিক তেমনি ভাবে এমনকি 2 চাকা না 4 চাকাও চালাতে পারবে সে চেষ্টা যদি করে। তো আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি কিংবা করতেছি কিংবা কাজ করে আসছি প্রায় 9 বছর থেকে, আর ওয়েব ডেভেলপমেন্ট করতে গিয়ে আমার প্রচুর ক্লায়েন্টের প্রচুর ডিমান্ড পূরণ করতে হয়েছে। কেউ এসইও করে নিছে, কেউ গ্রাফিক ডিজাইন করে নিছে, কেউ লোগো বানিয়ে নিছে, কেউ ব্যানার বানিয়ে নিছে, কেউ আবার সাইটটাকে মেনটেনেন্স করায় নাই, মাসে মাসে আমাকে টাকা দেয়। তার মানে একটা সাইট বানাইতে গিয়ে আমাকে কিন্তু এই সমস্ত কাজগুলো শিখতে হয়েছে। তো আমি যারা ওয়েব ডেভেলপমেন্ট শেখে কিংবা ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনের কাজ করে তারা কিন্তু এই পার্ট গুলো চুকায় আসে। যে মন্ত্রী সে কিন্তু এমপি, কথাটা মনে রাখবেন। সকল এমপি মন্ত্রী না, মানে আমি যদি মন্ত্রী হই তাহলে আমাকে অবশ্যই আগে এমপি হতে হয়েছে, তারপরে আমি মন্ত্রী হয়েছি। সকল এমপি মন্ত্রী না, কিন্তু সকল মন্ত্রী এমপি। এই কথাটা আমি কেন উদাহরণ দেই, যে যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে তারা কিন্তু সকল পার্ট চুকায় এসে তারপরে ওয়েব ডেভেলপমেন্ট করে। তবে আপনার অবশ্যই যুক্তিযুক্ত কথা হচ্ছে যে একার পক্ষেই সম্ভব না। 3 মাস তো কোর্সের ডিউরেশন কম, আর আমি একদম বেসিক শিখাবো এখানে, এমন না যে অ্যাডভান্স কিছু থাকবে। তবে আমাদের ওই বেসিক মানে আমাদের ট্রিক্স দরকার, অ্যাকচুয়ালি কোনো কিছু শেখার দরকার নাই। আপনারা কি জানেন যে এখন মানুষ শেখে না, পুরা মুভি দেখে না, কেউ টেনে টেনে শুধুমাত্র এমন অংশ দেখে যেখানে ফাইট আছে, টেনে টেনে যেখানে ইমোশন চলতেছে সেখানে দেখে। কারণ কি জানেন, যে ওই জায়গাগুলোতে দেখে সে বুঝে যাবে যে না ঠিক আছে এই মুভিতে এই হয়েছে আর কি। তো মানুষ যখন কোর্স করে তখন সে শুধু ফাইন্ড করে যে এখানে গোপন কি রহস্য আছে, কোন ট্রিক্স আছে, কোন ব্যাপারটা আছে যে ব্যাপারটা করলে আমি এটা উতরে যাব। তো ঠিক তেমনি ডাটা এন্ট্রি বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন কিংবা এই রিলেটেড যে কাজগুলো বলেন, সেগুলো অ্যাকচুয়ালি ট্রিক্স এর উপরে চলে। আপনি হয়তো বা 10টা টুলস এর নাম জানেন না এখন, যেটা আমি জানি। সেই 10টা টুলস এর নাম যদি আপনাদের বলে দিই এবং ওইটা নিয়ে যদি আপনি রিসার্চ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারতেছেন? এখন সেই হিসাবে অনেকে যারা নতুন তারা একটু ভয় পায় যে না ঠিক আছে 10টা টুলস এর নাম বললে আমি ওইটা পারবো কিনা, ওই টুলসটা কিভাবে কাজ হবে, হয়তো অমুক জায়গাতে বেঁধে যাব, ওই জিনিসটা কিভাবে করতে হয়, ব্যবহারটা করতে হয় সেটা আমি জানি না। এই জিনিসগুলোতে কারণে তারা কোর্সগুলো করে আর কি। অ্যাকচুয়ালি সব মিলিয়ে আমি বলবো আপনাকে যে আপনি যদি স্পেসিফিক ভাবে ডিটারমাইন্ড হন যে না ঠিক আছে আমি ডাটা এন্ট্রির কাজই করব, এখানে বাধ্যতামূলক কিছু না, ডাটা এন্ট্রির কাজই করব,
তাহলে অবশ্যই ডাটা এন্ট্রি রিলেটেড কিংবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড এরকম কোর্স যেখানে হচ্ছে আমি অবশ্যই সেই কোর্সে আপনাকে কি করব, যুক্ত করাই নিব, মানে যুক্ত করাই দিব, আপনাকে রিসোর্স দিব, আপনার যেটা ভালো লাগে সেখানে আপনি যুক্ত হয়ে যেতে পারবেন, ওখানে ওই রিলেটেড মেন্টরই থাকবে। আর যদি আপনি এইখানে করতে চান তাহলে আমি সহ আরো কয়েকজন মেন্টর এখানে থাকবে, তারা মাঝে মধ্যে আসবে এবং ম্যাক্সিমাম ক্লাস আমাকেই নিতে হবে, আমি মেন্টরিং করব, আমি প্রশ্নের উত্তর দিব, আর ম্যাক্সিমাম যারা গেস্ট টিচার থাকবে তারা মাঝে মধ্যে এসে মেন্টরিং করে যাবে, যে কোনটা কোনটা ভুল কোনটা কোনটা সঠিক সেটা ধরাই দিয়ে যাবে। দ্যাটস ইট। ধন্যবাদ ভাই, অনেক প্রশ্ন করছি আমি আসলে। না নো প্রবলেম, না 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 এটা জানার দরকার ছিল, নো প্রবলেম, জানার দরকার। না এখন এই যে ডিজাইনের জন্য তো ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ বোধহয় জানতে হয়। না 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 এইটা এইটা আসলে কি ডিজাইনের বিষয়টা দেখেন, আপনি কি জানেন একটা নাম শুনছেন কিনা জানি না, ক্যানভা নামের একটা টুলস রয়েছে, ক্যানভা। এটা শুধু একটা জাস্ট অ্যাপ্লিকেশন, মোবাইলেও পাওয়া যায় কম্পিউটারেও পাওয়া যায়। ক্যানভা দিয়ে যে কোনো ধরনের ডিজাইন করা যায়, সেটা ফেসবুক কাভার ফটো হোক, লোগো হোক, যে কোনো কিছু, আপনাকে কিছু ডিজাইন জানা লাগবে না, ওখানে টেমপ্লেট আছে, যাবেন লেখা চেঞ্জ করবেন, একটু ডিজাইন পরিবর্তন করবেন, ওকে করবেন, সেভ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আমরা যে ধারণাটা করে রাখি যে হ্যাঁ আপনি যদি ওই বিষয় এক্সপার্ট হতে চান, যে আমি ডিজাইনেই এক্সপার্ট হতে চাই, তাহলে মাসবি আপনাকে টুলস আরো বিস্তারিত জানতে হবে। কিন্তু আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য ডিজিটাল মার্কেটার হওয়া, আমার উদ্দেশ্য আর্নিং করা। তো আর্নিং করব কিভাবে? এই যে একটা প্রজেক্টের ভিতরে দিয়ে যেতে যেতে যে বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগবে, সেই বিষয়টার সাথে আমার আরো পরিচয় হবে, সক্ষতা বাড়বে, তখন আস্তে আস্তে আমি ওই বিষয়টা আরো ভালো করে রপ্ত করব। একটা কোর্স করেই যে আপনি প্রফেশনাল হয়ে যাবেন এরকম কিছু না, আপনাকে মাল্টিপল টাইমস বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছ থেকে শিখতে হবে। শুধু মানুষ না, কিছু রিসোর্স তো আপনাকে পড়াশোনাও করতে হবে। সব মিলাই আমি বলবো যে শুরুটা করে ফেলতে হবে আগে, শুরু করাটাই হলো মূল ব্যাপার। আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে কারো, আর কোনো প্রশ্ন আছে কিনা? আলহামদুলিল্লাহ। কারো বোধহয় প্রশ্ন নাই। ওকে ফাইন। সো কোর্স রিলেটেড কিংবা নেক্সট ক্লাস রিলেটেড এইরকম প্রশ্ন তো থাকতে পারে, দেখেন কারোর প্রশ্ন আছে কিনা। কোর্স রিলেটেড আমার সেই আবার সময় নিয়ে প্রশ্ন। জি জি হ্যাঁ, সময় বলেন বলেন, সময় নিয়ে প্রশ্ন বলেন, সমস্যা নেই ভাই। ওই যে সময় বলতে বার আর কি, যে কি কি বারে হবে। আচ্ছা, কোর্সের ব্যাপারটা হলো সম্পূর্ণটা আমরা এটা এখনো কোনো বারের ব্যাপারে নির্ধারণ করিনি আমরা। এটা বারটা নির্ধারণ হবে হচ্ছে যে আমরা বেসিক্যালি একসাথে বসবো, কারা কারা কোর্স করছে, কতজন হচ্ছে, এবং আসলে এটা কি ফলপ্রসূ হচ্ছে কিনা, এই বিষয়টা ভেবে চিনতে তারপরে। এমন তো আর না যে আমি এটা প্রফেশনালি করাই, যে আমার কোর্স করানোই হচ্ছে আমার মূল কাজ, এরকম না। আমি এখন একটা সময় লকডাউনের সময়টাকে ইউজ করতে চাচ্ছি। সবাই যদি একসাথে মিলে আমাকে বলে, প্রমিস করে, কিংবা একটা কমিটমেন্ট দেয় যে স্যার কিংবা ভাই আমি আছি সাথে, তাহলে মাস্ট বি আমি সামনে আগাবো আর কি। দ্যাটস ইট। জাস্ট আ মিনিট। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, এই যে শুরু করছি ভাই, আমি অলরেডি কাজ করতেছি আপনার আর কি, হ্যাঁ করে আপনাকে আমি জানাচ্ছি। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ জি। তো যাই হোক, সব মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি ফাইনাল কথা সেটা হলো, ভাইরা বোনেরা আত্মীয় স্বজনেরা যাই বলি না কেন, আম, আপনারা যেখানে যাই করেন না কেন, শুরু করতে হবে এক কিছু এবং ভালো কিছু করতে হবে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে হবে কি যে একটা সময় দেখবেন যে আপনার ভালো একটা, আমার একটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে আজকের এই ক্লাসটা আমি শেষ করব। যে আমি বিগিনিংটা করেছিলাম বেসিক্যালি একটা হচ্ছে ব্লগ স্পট, এখন ব্লগার বলে সবাই, এইটা দিয়ে। এইটা একটা টুলস, এটা একটা সফটওয়্যার। তো একজন আমাকে বলতেছে যে আমার এমন একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে আমি আমার লেখাগুলা প্রকাশ করতে পারবো। তো এই অনলাইনে লেখালেখির ব্যাপারটাকে ব্লগিং বলে। এখন তো ভ্লগিং এর জামানা, তার মানে আপনি ক্যামেরা দিয়ে এইভাবে ভিডিও করবেন,
সেটা প্রকাশ করবে, সেটাকে ভ্লগিং বলে। আর যারা লিখে তাদেরকে ব্লগিং বা ব্লগার বলে। তো ওই সময় ব্লগার কিংবা blogspot.com মানে যেটা ছিল সেটা হচ্ছে গুগলের একটা টুলস ছিল। সেই টুলসটা একটু ঘাটাঘুটি করে ওখানে ওর নামে একটা ওয়েব পোর্টাল তৈরি করে একটা লিংক ওকে ধরাই দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বললাম যে এই জায়গাতে ঢুইকা তোমার যা যা মনে চাই লিখো, লিখে প্রকাশ করো। তো সে তো মহা খুশি, আরে তুমি তো একটা চমৎকার কাজ করেছো। তখন .com, ওয়েব হোস্টিং, ডোমিন এগুলো আমি কিছুই বুঝতাম না। বাট ওই জিনিসটা আমার খুঁটি পোতা ছিল, মানে ওই যে বলে না যে আমি নিজের একটা পোর্টফোলিও করে ফেললাম আমি আমার অজান্তেই। আমার ফ্রেন্ড আমাকে বললো, আমি করে দিলাম। এখন এই কাজটা দেখে 5টা মানুষ দেখবেন, ট্রাকের যারা মালিক, আমি মাঝে মধ্যে চিন্তা করি গ্রামে 1-2টা ট্রাক আছে, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এরা ভাড়া পায় কিভাবে পায়। এই যে আমার এলাকার এই যে পুটা পড়া সুমন, এই না আসলে অ্যাকচুয়ালি আমি প্রতীকী শব্দে বললাম, আমি অ্যাকচুয়ালি কাউকে অপমান করে বলিনি। তো সেই ক্ষেত্রে সে ট্রাকের ভাড়া পায় কিভাবে, এরকম একটা চিন্তা আসতে পারে, আসেও। অ্যাকচুয়ালি ও 2-4টা ভাড়া দিছে, এলাকায় পাইছে, দালাল ধরছে। তখন আস্তে 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 ওর নাম্বারটা, একসময় সে মিষ্টি সুমন ছিল, এখন সে ট্রাকওয়ালা সুমন হয়ে গেছে। দেখবেন যে 10 জনের ফোনে তার নাম্বার সেভ করা আছে, ট্রাক সুমন লিখে। সিরিয়াসলি, এখন ট্রাকের দরকার হলে ওই ট্রাক লিখে সার্চ দিচ্ছে, তো সুমনের নাম্বারও আসে। হ্যাঁ ভাই সুমন, কি অবস্থা, ট্রাকটা আছে নাকি, খালি টালি আছে নাকি? তো বলছে হ্যাঁ ভাই খালি আছে, এই পাঠাই দেন, পাঠাই দিল, ভাড়া হয়ে গেল। তো আপনি যে কাজ করেন ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, আপনাকে কয়জন, আপনার বিষয়ে কয়জন জানে যে আপনি কাজ করেন, কাজ করেছেন? তা আমি যখন কাজ করতে শুরু করলাম, ওই কাজটা দেখে একটা ফাতরা বলবো না, আমার অবশ্যই প্রথম সন্তান ভালোই হয়। তো যেটা বলছিলাম, প্রথম কাজ হিসাবে আমি অবশ্যই খুব এফোর্ট দিয়েছিলাম, অনেক সুন্দর ভাবে এফোর্ট দিয়েছিলাম। আমি যদি আপনাদের দেখাই, একটু মজার কথা যে আমি কথা বলতে বলতে আপনাদের দেখাই ফেলি যে আসলে সাইটটা কিরকম ছিল, তাহলে মজা হবে ব্যাপারটা। এখনো আছে ব্লগস্পট। ওই যে একজন আমাদের সবুজ ভাই প্রশ্ন করলেন যে ভাই ডিজাইন ডেভেলপমেন্ট একসাথে অনেক কিছু কিভাবে হবে, তো সেই সময় আমি গ্রাফিক ডিজাইনও জানতাম না, সে সময় আমি কিছুই জানতাম না অ্যাকচুয়ালি। তারপরেও মনে হয় বানান ভুল হয়েছে। blog.spot.com। ওকে, সো দেখেন সেই সময়, এটা অনেক আগের কথা। তো দেখেন এখানে আমি একটা লোগো বানিয়েছি, লোগো আবার মাউসের কার্সরটাও পরিবর্তন হয়, দেখেন মাউসের কার্সরটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এটা এখানে সময় ওঠে, এখন আজকের ডেটটাই দেখাচ্ছে, এটা নস্টালজিক হয়ে যায় আমি এই সাইটে আসলে। তারপরে দেখেন এখানে আমার একটা ছোট করে বিজ্ঞাপনও দিয়েছিলাম, ওয়েবসাইট তৈরি করবেন, দেখছেন ওয়েবসাইট তৈরি করবেন, ডিজাইন, প্রশিক্ষণ, ডোমিন, হোস্টিং। এখানে আমি ওই অন্য জায়গা থেকে লিখে কপি করে আমার নিজের নাম্বারটা দিই, সেই সময় এই নাম্বারটা ব্যবহার করতাম, যদিও এই সিমটা মনে হয় হারাই গেছে আমার। তো যেটা বলছিলাম, তো এই যে একটা বিজ্ঞাপন এবং এই যে একটা সাইট, এই সাইটটা দেখে এক ক্লায়েন্ট আমাকে ফোন দেয় যে ভাই তুমি কি ওই সাইটটা আপনি কি ওই সাইটটা বানিয়েছেন? বলে হ্যাঁ আমি বানিয়েছি। তো আপনার বাসা কোথায়? আমার বাসাও। তবে সেই সময় এই নিউজ পোর্টালের জামানাটা কেবল শুরু হচ্ছে, এতটা পপুলার। এখন তো ব্যাংকের সাদার মতো .com, 24.com, এরকম .com, তমুক.com এরকম আছে। সে সরাসরি আমার বাসায় চলে আসে, আমাকে দেখা হওয়ার পরেই সে বলে যে ভাই কত খরচ হতে পারে? আমি চোখ মুখ বন্ধ করে বলছি যে 5,000 টাকা খরচ হবে। হ্যাঁ, তো বিশ্বাস করেন এই বলাও শেষ, পকেট থেকে টাকা বেরে গুনে আমার হাতে দেওয়াও শেষ। এই নেন 5,000 টাকা, আমাকে সাইট বানাই দেন, এরকম। কাজ পেয়ে গেলাম 5,000 টাকা। সেই সময় মানে আমি তখন 10 টাকার জন্য খুব হাহাকার করতাম, 10 টাকা। হ্যাঁ, তো তখন 5,000 টাকা মানে কি অনেক বড় ব্যাপার, অ্যাচিভমেন্ট এটা। প্রথম তখন ডোমেইন হোস্টিং করলাম bdnews24.com নামে, এটা আমার পোর্টাল। গল্প শুনতে খারাপ লাগতেছে আপনাদের? বোরিং হচ্ছেন? ভালো লাগছে ভাই। আচ্ছা, ভালো লাগছে ভাই। না যাই হোক, অনেক ভালো লাগছে। তো সেই সময় ওই bdnews24.com যখন আমি তৈরি করে দিলাম, দেন তারপরে আমার যাত্রাটা শুরু হলো। তার মানে যাত্রাটা তখনই শুরু হয়েছিল, ওই যে খুঁটি পোতার কথা আমি বলতেছিলাম, এই খুঁটি পুঁতে আমি শুরু করেছিলাম।
এরপরে একজনের, 5 জনের, 10 জনের রিকমেন্ডেশন আসতে শুরু করলো যে ভাই ওই বিজয় ঘোষের ওয়েবসাইটটা আপনি করছেন না? বলে হ্যাঁ ভাই করছি, আমার একটা সাইট লাগবে ভাই, এবার তো 10,000 টাকা লাগবে। হ্যাঁ ঠিক আছে নেন। বলে ভাই আপনি হচ্ছে অমুক সাইটের মালিক না? বলে হ্যাঁ, ওই আপনার সাইটটা বানাইছে কে? তো মোস্তাফিজুর বানাইছে। ওনার নাম্বারটা দেন, ওই যে সাইটের নিচে তো দেওয়াই আছে। তো সাইটের নিচ থেকে নাম্বার নিয়ে আমাকে জানাইছে যে হ্যাঁ ভাই আপনি তো বানাইছেন, আমার সাইটটা বানাইবেন। এইভাবে আস্তে 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 সাধারণ একজন ফ্যামিলি থেকে বিলং করা একটা মানুষ হয়ে গেল ডেভেলপার মুস্তাফিজুর। তো এই যে খুঁটি পোতার ব্যাপারটা, এইটা যদি একবার আপনি করে ফেলেন তাহলে আজীবন এই কাজটা আপনি পেতে থাকবেন। তো সেই জন্য আপনি এখনই যে কোনো একটা স্কিল কিংবা যে কোনো একটা যোগ্যতা অর্জন করেন। ফাউ ফাউ টাকা ইনকাম হবে সেটা হয়তো এখন হচ্ছে, একসময় নাও থাকতে পারে, কিন্তু আপনার স্কিল দিয়ে আপনি ইনকাম করতে পারেন। তবে একটা বিষয় আমি করেছি, এটা একটা খুব ভালো বিষয়, যেটা আমি এখন শেষ অংশে বলতেছি। আমি আজকে যদি মারা যাই, আল্লাহ না করুক, দোয়া করুন যে আমি অবশ্যই যেন আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে তারপরে মরতে পারি। তো যেটা বলছিলাম সেটা হলো যে আজকে যদি আমি মারা যাই, তাহলে আমি যে কাজগুলো পারি, আমার যা দক্ষতা, আমার কি সন্তান পারবে? পারবে না। আমার সন্তানরা কি আমার জায়গা দখল করতে পারবে? পারবে না। মানে আমার সন্তানরা আমার মতো কি কাজ করে সবার মন ভরাতে পারবে? পারবে না। তাহলে উপায় হচ্ছে অ্যাসেট তৈরি করা। সেটা হতে পারে আপনার কোম্পানি অ্যাসেট, সেটা হতে পারে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যে আপনার অবর্তমানে আপনি ঘুমাই থাকলেও টাকা কামাই হবে। তা আমি কি কি অ্যাসেট তৈরি করছি, আমি 3টা অ্যাসেটের কথা আপনাদের বলে যাই, যেটা আপনারা খুব মানে মনোযোগ সহকারে শুনবেন, কাজে লাগাবেন এগুলো। জাস্ট এ মিনিট। তো 1 নাম্বার হচ্ছে যে আমি ডোমেইন হোস্টিং বিজনেস করি। এই যে দেখেন, আমি বাড়ি বানানোর কাজ করছিলাম এক সময়। বাড়ি বানাতে বানাতে আমার মনে হলো যে এই যে ইট, বালি, সিমেন্ট, রড এগুলা কিনতে হয়। তো এগুলো কিনতে হয়, আমি অন্যের কাছ থেকে কিনে কিনে দেই। কেন না যে আমি নিজেই একটা হার্ডওয়্যারের দোকান দেই? তাহলে আমি তো ঘরের রাজমিস্ত্রি, আমি তো মিস্ত্রির কাজও করি, আমার হার্ডওয়্যারের দোকানটাও আমার কোনো না কেউ কর্মচারী চালায়। তো আমি যেটা বলছিলাম, ওয়েবসাইট বানাই আমি, আবার ওয়েবসাইট তৈরি করতে যে ডোমিন, এই যে .com, .net, .org এগুলো কেনা লাগে, হোস্টিং কেনা লাগে, মেমোরি কেনা লাগে, এইগুলোরও দোকান খুলে বসছি আমি। আমার এখন প্রায় 200+ ওখানে ক্লায়েন্ট আমার আছে, 200+, এবং তারা প্রতি মাসে কিংবা প্রতি বছরে রিনিউ করে। সেখান থেকে আমার একটা প্রফিট চলে আসে। তার মানে ওই হিসাবে আমার প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা আসে ওই ডোমিন হোস্টিং থেকে। আমি যদি নাও থাকি সেটা আসতে থাকবে, যদি ওটা টেক কেয়ার করে আমার অবর্তমানে কেউ, মানে ওই হালটা যদি ধরে আর কি। তার মানে আমার সন্তানরা এটা পারবে আর কি। এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনারা শুনে খুশি হবেন, আপনাদের মাধ্যমে আমি ইয়া করি যে আমার কোম্পানির নাম হচ্ছে ইকেয়ার বাংলাদেশ। আমরা কোম্পানির জন্য লিমিটেড কোম্পানি, মানে ইকেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড, ইকেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেডের জন্য জয়েন্ট স্টকে আমরা আবেদন করেছি। আলহামদুলিল্লাহ, ইকেয়ার সলিউশন লিমিটেড প্রাইভেট লিমিটেড নামের আমাদের কোম্পানির নেম ক্লিয়ারেন্স চলে আসছে। কিছুদিনের মধ্যে মূল ডকুমেন্টও আমরা পেয়ে যাব। এটা কিন্তু আমার অ্যাসেট, মানে ইকেয়ার সলিউশনস নামের যে কোম্পানি, এটা কিন্তু আমার অ্যাসেট। আমি যদি চলেও যাই, এই ইকেয়ার সলিউশনের আন্ডারে যত ক্লায়েন্ট আছে কিংবা সম্ভাব্য যত ক্লায়েন্ট আসবে, তারা কিন্তু আমার টিম যারা তৈরি করে যাচ্ছি, পরবর্তী টিম, তারপরের টিম, তারপরের টিম, এভাবে যে টিম ভিত্তিক কাজগুলো আসতেছে, একটা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে দিয়ে গেছি। সেই সিস্টেম অনুযায়ী আস্তে আস্তে কাজ হবে। সেটা এখনো বলতে পারেন যে 30% হয়েছে, এখনো 70% বাকি আছে। আল্লাহ যদি আমাকে রহম করে, আমাকে যদি কিছুদিন আরো বাঁচাই রাখার যদি তৌফিক দান করে, তাহলে ওই 70% না করে আমি অন্তত পক্ষে 60%, 50% করেই যাবো ইনশাল্লাহ। তাতে করে হবে কি, যে আমি যদি মারাও যাই, ওই ইকেয়ার সলিউশনস যে লিমিটেড কোম্পানি আছে, সেই লিমিটেড কোম্পানির আমার বউ, আমার বাচ্চা সেটার হাল ধরতে পারবে, এবং তারা কোনো প্রযুক্তিগত জ্ঞান না থাকলেও কোম্পানির চেয়ারম্যান হিসাবে একটা রেভিনিউ কিংবা শেয়ার অংশ পাবে। এটা আমার অ্যাসেট। আচ্ছা, এবার তৃতীয় অ্যাসেট শোনেন। তৃতীয় অ্যাসেট হচ্ছে আমি এক খুবই দরিদ্র কিংবা মধ্যবিত্ত যাই বলেন না কেন ফ্যামিলির সন্তান। আমি সেখান থেকে আমার নিজের সংসার আমি নিজে চালাচ্ছি। আমার নিজের, এই যে যেমন দেখেন, আজকে একটা প্রায় 30,000 টাকা দাম একটা মোবাইল আমি কিনেছি, এটা 26,000 টাকা দাম, এটা আমার মোবাইল কিনেছি। ওই ঘরে আমি শখের বসে একটা 4K টেলিভিশন কিনেছি প্রায় 56,000 টাকা দিয়ে। আমার ঘর বাড়ি, আশেপাশে যে জায়গা জমি কিংবা আমি নতুন করে বাড়ি দেওয়ার পরিকল্পনা করতেছি, এই যা কিছু আমি চোখের সামনে দিয়ে দেখতেছি, সেগুলো আমার ফিজিক্যাল অ্যাসেট, এগুলো আমার অ্যাসেট, এগুলো আমি করেছি, আমার টাকা খরচ করে এগুলো আমি করেছি। হ্যাঁ, একটা দুর্বলতা আমার থেকে গেছে, এত কিছু করার জন্য বাড়ির বড় ছেলে তো জমাতে পারিনি।
মানে যা আসে আমার নিজেরই কিছু হয় না। হ্যাঁ, আমি একটু ভালো কিছু কিনবো নিজের জন্য, এটা খুব কম করি আমি। তবে চেষ্টা করি যে আমার জন্যও করি, সবার জন্য করার। তো এগুলো আমার অ্যাসেট, এগুলো আমি করে রাখছি। এটা আমি যদি চলেও যাই, এই মোবাইলটা কেউ না কেউ ব্যবহার করবে, এই বাড়িটা কেউ না কেউ ব্যবহার করবে, এই আমার টিভিটা কেউ না কেউ দেখবে, সামনে যে নতুন বাড়ি করব সেটাও কেউ না কেউ ইউজ করবে। এইগুলো হচ্ছে আমার অ্যাসেট। তো আপনি মৃত্যুর আগে এমন কিছু করে যান যেন এই অন্ততপক্ষে এই যে অ্যাসেট অ্যাসেট করতেছি মানে সম্পদ, এই সম্পদটা থেকে যায়। তা না হলে আপনি কিসের মানুষ? জন্মালেন তথা খেয়ে দিয়ে নিজে আমোদ ফুর্তি করে মরে গেলেন, তাহলে তো আর হইল না। তো এইভাবে আমি আস্তে আস্তে প্ল্যান করে আগাচ্ছি। আমার কথাটা শেয়ার করার মাধ্যমে এটা আমি প্রমাণ করতে চাচ্ছি, সেটা হলো বসে থাকার সময় নাই। আপনি ভারতে যান, মুম্বাই যান, ঢাকা, ভারতে যাওয়া লাগবে না, মুম্বাই যাওয়া লাগবে না, আপনি ঢাকায় যান, যদি লকডাউন না থাকে দেখবেন যে মানুষ থামার টাইম নাই। আপনি দাঁড়ায় থাকবেন, আপনি গ্রামের মানুষ, সব মানুষ বুঝে যাবে যে এই লোকটা গ্রাম থেকে আসে, সেই জন্য দাঁড়ায় আছে, হ্যাবলার মতো তাকায় আছে। দেখবেন ওখানে মানুষ দাঁড়ায় না, হাঁটে হাঁটে কোথায় যাইতেছে আল্লাহ মালুম, কারণ মানুষ দাঁড়ানোর সময় নাই। আমার একটা কাজ আছে, অমুক জায়গায় যাইতেছি। তো এখন থেকে প্রতিজ্ঞা করেন যে আমার দাঁড়ানোর সময় নাই, আমাকে এফোর্ট দিতে হবে, সময় এখন অনেক পড়ে আছে, সেই সময়টাকে কাজে লাগাতে হবে এবং অবশ্যই কিছু না কিছু যুক্তিযুক্ত কিছু করতে হবে। নীতি বাক্যে ইতি বাক্যে কিংবা এই মোটিভেশনে জীবন বদলাবে না, কাজের কাজ করতে হবে। আর এই কাজের জন্য যে গল্পটা নিলাম, সেই গল্পটার ভিতরে এক শিক্ষা নাম্বার 1 ছিল যে খুঁটি পুঁততে হবে, তার মানে পোর্টফোলিও তৈরি করতে হবে, একটা কাজের মাধ্যমে আপনাকে ছড়াই দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 সেটা হলো যে ফিজিক্যাল অ্যাসেট তৈরি করতে হবে, যাতে করে আপনার অবর্তমানে আপনার যারা আছে, আপনার উপর নির্ভরশীল যারা আছে, তারা যেন ভালো থাকতে পারে। এই 2টা শিক্ষা আমি আমার গল্পে দিয়ে গেলাম। আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটা আপনারা জানেন, আপনারা হয়তো বা আমার থেকে বোঝেন ভালো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আজকের মতো ক্লাস আমি শেষ করব 15 মিনিট আগেই। আজকে আমি একটু টায়ার্ড, সারাদিন বাইরে ছিলাম, বাইরে থেকে এসে মোটামুটি একটু ফ্রেশ হই, আপনাদের ক্লাস নিতে শুরু করছি। খাওয়া দাওয়া হয়নি, ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব, করে আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী ক্লাস আগামী সোমবার হবে। আজকে কি বার? সোমবার বলতে গেলে কালকে তো সোমবার, সোমবার না, মঙ্গলবার করবো ইনশাল্লাহ। মঙ্গলবার মানে এই সপ্তাহের মধ্যে আরো 2টা ক্লাস শেষ করে ফেলবো এবং আশা করছি যে এই সপ্তাহের মধ্যে যদি শেষ করে ফেলি, তাহলে আগামী 7 তারিখ 8 তারিখ থেকে আমাদের কোর্সের ব্যাপারটা শুরু হবে। মিনিমাম 3 জন যদি সম্মতি দেয় এই কোর্সে, তাহলে 3 জন হলেও আমি কোর্সটা চালু করব। এবং আমি বাইরে কোথাও প্রচার করিনি, হ্যাসেল হয়। যেমন দেখেন, আপনারা এখানে 7 জন আছেন, 7 জন যদি হয় তাহলে 7 জনের প্রশ্ন কম হবে। এখানে যদি 700 জন হতেন তাহলে অনেক প্রশ্ন আসতো, আমি পেরেশানি হয়ে যেতাম। আমার ক্লাস শেষে কিন্তু তেমন একটা প্যারা নিতে হয় না। তো কম সংখ্যক স্টুডেন্টই শিখুক, আস্তে আস্তে সামনের দিক যাক। তো যাই হোক, আগামী 7 তারিখের আগে পেমেন্ট কমপ্লিট করতে হবে এবং যোগাযোগটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই আরো 2টা ক্লাস আপনারা পাবেন, এই 2টা ক্লাস শেষ করবেন অবশ্যই। এবং শেষ দিকে আমরা ইংরেজির কৌশল এবং প্রোফাইলের ব্যাপারটা দিয়ে জোর দিব এবং আমাদের বেসিক ধারণাগুলো তো ডেভেলপ হচ্ছেই, পাশাপাশি এই 2টো বিষয় আমরা শেষের 2টা ক্লাস আমরা শেখার চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। হ্যাঁ, সুমন কাকা অবশ্যই আপনি থাকবেন। নতুন আমাদের সাথে যুক্ত হয়েছে আজকে সুমন, সালমান শাহ, এটা মৃত সালমান শাহ না, জীবিত সালমান শাহ, এবং ওনার ডাক নাম সুমন, আমার কাকা হয়। এবং কোথায় থেকে লিঙ্ক পেয়ে খবর পাইছে যে আমি ক্লাস করাচ্ছি, ছুটে চলে আসছে যে কিছু শিখবো। তো ধন্যবাদ কাকা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি অবশ্যই থাকবেন এবং সামনের দিকে আপনাদের সাথে কথা হবে এবং নতুন ভাবে যুক্ত হবেন এবং মানে আপনি শিখবেন আর কি, এটাই আমি চাই। তো যাই হোক, আজকের মতো তাহলে ক্লাস শেষ করে দেই। আগামী দিন দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।